আচ্ছা, আজকে আমাদের প্রথম যে টাস্ক সেটা হচ্ছে আমরা একটা আজকে ফর্ম দেব। এই ফর্মের ভিত্তিতে আমরা ইন্ডিভিজুয়াল কিছু গ্রুপ ক্রিয়েট করব। কেননা এই ইন্ডিভিজুয়াল গুলো গ্রুপ ক্রিয়েট করার কয়েকটা আর কি বেনিফিট আছে। সেটা হচ্ছে যে আমরা যখন 60 জন আছি একটা গ্রুপের মধ্যে, সো একজন যখন কোশ্চেন করে, সো আরেকজন তখন অ্যান্সার দেয়। বা হচ্ছে মাঝে মাঝে কেউ আবার হেজিটেশন ফিল করে, ঠিক আছে, যে আমি আসলে এতজন আছে এই কোশ্চেনটা করা ঠিক হবে কিনা, এরকম কিছু একটা মাথার মধ্যে হয়তো ঘোরে। তো আমরা কি করব, আমরা স্প্লিট হয়ে যাব, ঠিক আছে, 10 জন করে বা 12 জন করে বা 8 জন করে, এরকম করে ছোট ছোট গ্রুপে ভাগ হব। এবং সেই গ্রুপগুলোতে আমাদের কিন্তু মানে সবাই ধরেন এক্সপার্ট হবে তা না, আবার সবাই যে এক্সপার্ট হবে না তাও না, ঠিক আছে। আমি গ্রুপগুলো করে দিব। তো এক্সপার্টও থাকবে, আবার যারা একদম বেসিক লেভেলে তারাও থাকবে। সো এক্সপার্টরা বেসিক লেভেলদের হেল্প করবে, এবং বেসিক লেভেলরা এক্সপার্টদের থেকে হেল্প নিবে, ঠিক আছে। আরেকটা সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে আমরা 10 জন 10 জন করে যখন একটা করে গ্রুপ করব, তখন 10 জন 10 জন করে আলাদা আলাদা গ্রুপগুলোতে আমরা আলাদা রকমের টাস্ক দেবে, ঠিক আছে। অর্থাৎ আমরা ধরেন যে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান এর জন্য আমরা একটা ওয়েবসাইট দিলাম। 10 জনে মিলে 7 দিনের মধ্যে সেই ওয়েবসাইটটা তৈরি করবে, ঠিক আছে। ঠিক গ্রুপ টু কে আমরা আরেকটা ওয়েবসাইট দিলাম, আমরা বললাম যে একটা ই কমার্স ওয়েবসাইট তোমরা বিল্ড করবে। তারপর গ্রুপ থ্রি কে আমরা বললাম একটা এলএমএস ওয়েবসাইট বিল্ড করবে। গ্রুপ ফোর কে বললাম তোমরা 100টা প্রোডাক্ট আপলোড করবে। গ্রুপ ফাইভ কে বললাম তোমরা সোশ্যাল মিডিয়ার জন্য যত ধরনের অ্যাক্টিভিটি আছে সেই টাইপের পোস্ট বা সেই টাইপের কন্টেন্ট তোমরা রেডি করবে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের জন্য ইন্ডিভিজুয়াল কাজ থাকবে। আর এইটার পাশাপাশি আপনারা নিজেরা চাইলেও এরকম একটা করে নিতে পারেন, ধরেন গ্রুপের জন্য আমরা আলাদা একজন করে লিডার সিলেক্ট করে দিব, ঠিক আছে। এই লিডারটা আপনারাও চাইলে সিলেক্ট করতে পারেন, বা যদি বলেন যে ভাই আপনি সিলেক্ট করে দেন তাহলে আমি সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এটাতে সমস্যা নেই। সো আমি মেনশন করতে চাই গ্রুপ লিডারদের, যাদের আমরা গ্রুপ লিডার বানাবো, সেই গ্রুপ লিডারদের একটা কাজ থাকবে। সেটা হচ্ছে যে ধরেন আমি কোনো একটা কাজ আপনাদের দেই নাই, ঠিক আছে। মানে আমরা নেক্সট 7 দিনের জন্য একটা ওয়েবসাইট বানানোর কথা, কিন্তু আমি সেটা তো আপনাদের দিলাম। তো আপনারা কি করবেন, গ্রুপ লিডাররা নিজের যেটা মনে চায়, অথবা সবাই মিলে বসবেন, ঠিক আছে, সবাই মিলে বসে আপনারা নিজেরাই ফিক্স করে নেবেন যে নেক্সট 7 ডেজ আমরা কি করব, ঠিক আছে। দেন বাকি যে 7 ডেজ এর জন্য এই আমরা যে 10 জন আছি সেই 10 জনকে ছোট ছোট করে কাজগুলো ভাগ করে দিবে, সেইটা সেই পুরো রেসপন্সিবিলিটিটা নেবে গ্রুপ লিডার, ঠিক আছে। এবং এক কথায় আমরা এই ইন্ডিভিজুয়াল গ্রুপটা ক্রিয়েট করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটা ধরে রাখা এবং বেশি বেশি প্র্যাকটিস করা, ঠিক আছে। আমি একটা শেয়ার করি, যেটা হচ্ছে যে আমি যখন আর কি কোর্স করছিলাম, ঠিক আছে, সবগুলো কোর্সে এরকম ফ্যাসিলিটি পাই নাই। একটা ইনস্টিটিউটের কোর্সে শুধুমাত্র এই টাইপের ফ্যাসিলিটি পাইছি। বাট এইটা যখন আমি পাইছি, তারপরে আসলে বুঝতে পারছি যে এইরকম ইন্ডিভিজুয়াল গ্রুপের কতটা ইম্পর্টেন্স, ঠিক আছে। কেননা আমি নিজে, আমাকে একটা টাস্ক দিছে, আমাকে একটা গুগল ক্লাসরুমে আমাকে একটা টাস্ক দিছে, আমি সেটা কমপ্লিট করে দিলাম, আমার হয়তো লাগছে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম। আর যে মেন্টর ছিল তার হয়তো লাগছে 30 মিনিট, আচ্ছা লাগলো, ঠিক আছে। বাট এর পরবর্তীতে আমি আর একবারও সেই কাজটা করি নাই। কেন কি? আমি কি করছি, ওখানে ভিডিওটা দেখছি, দেখে কিভাবে মেন্টর করছে, আমি জাস্ট সেটাকে ওপেন করছি এবং সেভাবে কাজটা করে দিচ্ছি, শেষ। বাট যখন 1 মাস বা 2 মাস পরে যখন এরকম ইন্ডিভিজুয়াল গ্রুপ ক্রিয়েট করে দিছে, তো আমরা কি করতাম, এই 7 দিন আমরা একটা ডিউরেশন নিতাম বা 10 দিন একটা ডিউরেশন নিতাম, এবং আমরা ছোট ছোট মিটিং করতাম, ঠিক আছে। 10 জনে মিলে বা 7 জনে মিলে একটা ছোট করে মিটিং করতাম, এবং মিটিং এর মধ্যে আমরা সবাই মানে সবাই সবার মতামতটা দিতাম যে আচ্ছা এই ওয়েবসাইটটা কি আমরা করতে পারবো। মানে একটা সবচেয়ে কঠিন ওয়েবসাইটেই আমরা বেছে নিতাম, ঠিক আছে, যে আচ্ছা এই ওয়েবসাইটটা কি আমরা করতে পারবো। ওয়েবসাইটের লেআউটটা প্রথমে বের করি। ওয়েবসাইটের লেআউটটা বের করার পর আমরা প্রথমে বলি যে আচ্ছা এই এই পার্টটা কিভাবে করছে, ঠিক আছে। তো দেখা গেল যে ওখানে কিন্তু এক্সপার্টও আছে, বিগিনারও আছে, অ্যাডভান্স লেভেলের মানুষজন আছে, সবাই আছে। মানে গ্রুপের একটা ভালো কম্বিনেশন আছে। সো দেখা গেল একজন বলতেছে আচ্ছা এটা মনে হয় এভাবে করছে, বাট কেউ কিন্তু এক্সাক্ট জানে না যে আসলে ওভাবেই সেকশনটা করা হয়েছে, ঠিক আছে। সে শুধুমাত্র একটা মতবাদ দিচ্ছে। আর একজন বলতেছে না না এইখানে মনে হয় এটা না করে এইভাবে করছে, ঠিক আছে। জাস্ট এইরকম যখন করতাম, তো আমরা একটা মিটিং করে এই একটা ওয়েবসাইটের লেআউট প্রথমে ধরার চেষ্টা করতাম। তো একজন আরেকজনকে এভাবে হেল্প করতাম। দেন পরবর্তীতে কাজ কি, এই 7 দিনের জন্য আমাদের একটা টাস্ক দেওয়া থাকতো, ঠিক আছে, যে আমরা ওপাশের টাস্ক তো করবোই, মেইন যে একাডেমিক টাস্ক সেটা তো আমরা করবোই, পরবর্তী আমরা গ্রুপের জন্যই 7 দিনের মধ্যে একটা ওয়েবসাইট রেডি করব, এরকম একটা টাস্ক নিতাম, ঠিক আছে। সো এরকম একটা টাস্ক নিয়ে আমরা 7 দিনের মধ্যেই যেভাবে হোক না কেন ওই ওয়েবসাইটটা তৈরি করতাম। সে ওয়েবসাইটটা তৈরি করার পরে তখন আমরা আগের ওয়েবসাইটটার সাথে মিলাতাম যে আমরা কতটুকু ওটার সাথে কম্পেয়ার করতে পারছি।
সো এভাবে দেখা যেত যে মাসে আমাদের 3টা থেকে 4টা ওয়েবসাইট এমনি করে নিতাম, ঠিক আছে, দেখে দেখে আমরা করে নিতাম, এবং যখনই যেখানে আটকায় যাইতাম আরেকজন এসে হেল্প করতো। সো এইটার ভিত্তিতেই হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপটা খোলা, ঠিক আছে। তো আমি এটার বেনিফিট অনেক বেশি পাইছি। তার মানে আমি যদি একটা টাস্ক দেই আপনাকে 1 মাসের মধ্যে একটা পোর্টফোলিও বানান, আপনি জাস্ট ওই পোর্টফোলিওটাই বানাবেন। বাট গ্রুপে গ্রুপ লিডার এবং বাকি যে 9 জন আছে, আপনারা 10 জন মিলে যদি এরকম নিজের থেকেই একটা ইয়ে করে নেন যে আচ্ছা আমরা আগামীকাল সবাই ফ্রি আছেন কিনা, তাহলে একটা মিটিং করি, মিটিং করে আমরা কি কোনো একটা সেকশন তৈরি করার চেষ্টা করি। সো এরকম একটা কোডিং সেকশন নেবেন বা একটা একটা নর্মাল ওয়েবসাইট নেবেন, প্রথম দিকে একটা নর্মাল ওয়েবসাইট নেবেন, 7 দিনের মধ্যে সবাই সেই ওয়েবসাইটটা তৈরি করবেন, ঠিক আছে, সবার সাবডোমেন ক্রিয়েট করবেন, সবাই সবারটা ক্রিয়েট করবেন করে তারপরে আবার একটা মিটিং করবেন, মিটিং করে সবাই সবারটা দেখাবেন, ঠিক আছে। ওখান থেকে একজন আরেকজন সম্পর্কে খুব ভালোভাবে মন্তব্যগুলো দিবে, কমেন্ট গুলো করবে, সো ওখান থেকে আপনারা অনেক শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনারা এই গ্রুপটার মধ্যে, এটা আর কি ইন্ডিভিজুয়াল গ্রুপ ভাগ করার জন্য এই ফর্মটা দেওয়া, ঠিক আছে। এটা কি কিসের ভিত্তিতে ভাগ করব না করবো সেটা পরের বিষয়। আপনারা এখানে নাম লিখবেন, দেন হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস এর লেভেলটা লিখবেন, ঠিক আছে। এখন আমি দেখেন এখানে আপনার অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্সও দিতে পারেন, ইন্টারমিডিয়েটও দিতে পারেন, বেসিকও দিতে পারেন। বাট আপনি আপনার নিজেকে প্রশ্ন করবেন, ঠিক আছে, প্রশ্ন করে দেখবেন যে আসলে আপনার বেসিক লেভেলে আছে নাকি ইন্টারমিডিয়েট লেভেলে আছে নাকি অ্যাডভান্স, ঠিক আছে। যার যেটাই থাক না কেন সত্যিটা এখানে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার ক্লাস নিছি, সো এখানে দেখেন যে উইকলি 1 or 2 পোস্ট, মানে আপনি কি যখন ক্লাস নেওয়া হয়েছে তারপর থেকে আপনি আসলে প্রতি উইকে 1টা থেকে 2টা করে পোস্ট করছেন, নাকি প্রতি উইকে 3টা থেকে 4টা, নাকি প্রতি উইকে 4টা থেকে 5টা, নাকি কোনো পোস্ট করেননি, কোনো পোস্ট না করলে কিছুই দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ও আচ্ছা, এটা রিকোয়ার্ড মার্ক দেওয়া, তার মানে দিতে হবে, ঠিক আছে। তার মানে যে পোস্ট করেন নাই তারা উইকলি 1 or 2, আচ্ছা আমি এখন তো দেইনি, মানে এডিট করে দিই। আচ্ছা, এই যে, দিয়ে দিচ্ছি। দেন তারপরে আসেন আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা, জাস্ট আছে কিনা, ঠিক আছে, ইয়েস অর নো। আর হচ্ছে আপনার পোর্টফোলিওর অবস্থা কত দূর, কমপ্লিট নাকি পেন্ডিং নাকি নট স্টার্টেড। এখানে কমপ্লিট মানে আমি বোঝাচ্ছি আপনার শুধু লেআউট তৈরি, ঠিক আছে, শুধু লেআউট তৈরি, এটাকে আমি কমপ্লিট বলতেছি। আর পেন্ডিং মানে হচ্ছে আপনি লেআউটের কিছুটা তৈরি করছেন, কিছুটা তৈরি করেন নাই। আর নট স্টার্টেড মানে এখনো শুরুই করেননি, ঠিক আছে। আর কমপ্লিট মানে আমি কন্টেন্টের কথা বলতেছি না, কন্টেন্ট বাদে বাকি যে পার্টটা থাকে সেটা হচ্ছে, ঠিক আছে। সো এইটা আপনারা খুব দ্রুত এখনই ক্লাসের মধ্যে বসে এটাকে পূরণ করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। ভাইয়া ওই আমার পোর্টফোলিওটা না আমার এইচটিএমএল আর সিএসএস দিয়ে করা আছে, ওইটা কি কাউন্ট করা হবে? কোনো সমস্যা নেই, পোর্টফোলিও আপাতত পোর্টফোলিও যেটা তৈরি সেটা হলেই হচ্ছে। এইচটিএমএল সিএসএস আপনি পারেন, সেটা দিয়ে তৈরি করছেন, সমস্যা নেই তো। আচ্ছা ভাই, আমাদের কি হ্যাঁ আমি, এইচটিএমএল সিএসএস ক্লাসেরও হবে নাকি শুধু ওয়ার্ডপ্রেস এরটা হবে? না এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা ওয়েবসাইট কোনো বিল্ড, এটা আমরা শিখবো না, এটা আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না, এটা প্রথমেই বলছি। আমরা সব ওয়ার্ডপ্রেস দিয়েই করব, বাট এইচটিএমএল সিএসএস ওই 2-1টা কোড লাগে, সেগুলো আমাদের যেখানে লাগে আমি ওই টাইপের 2-1টা কোড আমি দিয়ে দেবো, ঠিক আছে। এগুলো ইউটিউবে সার্চ করলেই চলে আসে কোনো কারণে যদি ইয়ে হয়, তাছাড়া আর কোনো কোড ভাইয়া টোড ওই লাগে যে না। হ্যাঁ ওই যে ইন্টারমিডিয়েট লেভেলটা মানে ওটা কিভাবে বুঝবো যে আমি ইন্টারমিডিয়েট ও লেভেলে আচ্ছা, আছি? ইন্টারমিডিয়েট লেভেল বলতে ধরেন বেসিক লেভেল মানে একদম কিছুই বুঝতেছেন না, ঠিক আছে, একদম মানে জাস্ট মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম একটা। আর ইন্টারমিডিয়েট লেভেল মানে হচ্ছে আপনি বুঝতেছেন, ঠিক আছে, বাট আপনার কাজ করতে একটু টাইম লাগতেছে, এরকম একটা বিষয়। ধরেন যে আপনি আসলে সেকশন কোনটা, কলাম কোনটা, এগুলো ভালো বুঝতেছেন, বাট যখন একটু কাজ করতে যাচ্ছেন একটু হোঁচট খাচ্ছেন, এই টাইপের। আর অ্যাডভান্স বলতে হচ্ছে মানে মোটামুটি একদম আহ, খুব ভালো লেভেলের একটা পোর্টফোলিও তৈরি করতে পারে, এবং পোর্টফোলিওর মধ্যে একটা একটা ওয়েবসাইট দেখলে কিভাবে কি করছে, কোথায় কয়টা সেকশন নিছে, এই জিনিসটা খুব ভালোভাবে বোঝে, এইটাই আর কি, ঠিক আছে। হ্যাঁ, আপনারা ওটা পূরণ করতে থাকেন, আর কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। আমার একটা প্রশ্ন ছিল যে ওই যে আমরা যে সাবডোমেন ক্রিয়েট করছিলাম, জি, সাবডোমেনের হচ্ছে অ্যাডমিন প্যানেলে আমি ঢুকতে পারতেছি না। সাবডোমেইন কোথায় ক্রিয়েট করছেন? আমি হচ্ছে হোস্টিঙ্গারে ক্রিয়েট করছিলাম, পরে অ্যাডমিন আচ্ছা, প্যানেলে আর ঢুকতে পারতেছি না। হোস্টিং এর কি আমার আমার কাছে পেমেন্ট করে হোস্টিং এর ইয়াতে গেছেন, না আপনার যে হোস্টিং ছিল সেখানে জি, গেছেন? আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ওটাতে কেন যাইতে পারতেছেন না, আচ্ছা আমি দেখতেছি, লাইভে দেখি।
আপনার ডোমেইন কি ভাই? ডোমেইনের নাম? ডোমেন নেম হচ্ছে ভাইয়া যে sumonweb.com। আচ্ছা, sumonweb.com। তাহলে এই যে ওয়েবসাইটে আসবেন, এটা তো দেখাইছিলাম, হ্যাঁ, ভিডিও, তাও দেখেন, সবাই দেখেন, সমস্যা নেই। এই যে ওয়েবসাইট, ওই যে ভাই টেস্টিং ডট, এটা হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাতে কি এটাতে ওয়ার্ডপ্রেস? অ্যাডমিন ঢুকতে পারতেছি না। ওয়ার্ডপ্রেস তো মানে এটাতে ইনস্টল দেওয়া হয় নাই, হয়েছে এই হয়েছে। জন্য মনে হয়। না না না, ইনস্টল দিছি। আচ্ছা, দেখি। আচ্ছা, এটা মনে হয় ঠিক মতো ইনস্টল হয়নি নাকি। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে নতুন করে একটা ক্রিয়েট করতেছি, হ্যাঁ। এটাতে তো কিছু করেন নাই, তাই তো? না না না, কিছু করিনি। আচ্ছা, আচ্ছা, আমি ডিলিট করে দিলাম, দেখি তারপর। আচ্ছা, এটাকে এখানে কি করব আমরা? ওই ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে এসে আপনার হচ্ছে সুমন ওয়েব কই গেল? সুমন ওয়েব, এটার ড্যাশবোর্ডে চলে গেল। কারণ আমি এই sumonweb.com এইটার আন্ডারে যেহেতু ডোমেইন খুলবো, সাবডোমেইন ক্রিয়েট করবো, তাই তো? জি। দেন নিচে আসবো লেফটে, ডোমেইন থেকে সাবডোমেইন। এটা হচ্ছে এইচ প্যানেলে, হ্যাঁ। আর হচ্ছে সি প্যানেলে কিন্তু আলাদাভাবে ডোমেইন ক্রিয়েট। আচ্ছা, সো সাবডোমেইন আমি কি দিয়ে দিব বলেন? টেস্টিং এ দেন বা আচ্ছা, টেস্টিং দিই, বা টেস্টিং সি দিলাম। প্যানেল কি আর হচ্ছে নেম চিপের জন্য নাকি? না, সি প্যানেল হচ্ছে বাকি সবাই ইউজ করে, আর হোস্টিংটা শুধুমাত্র এইচ প্যানেল হিসেবে ইউজ করে। ভিতরের ফাংশনালিটি সেম, শুধুমাত্র এর ফাংশনে যাওয়ার জন্য আলাদাভাবে যাইতে হয়, আর ওর ফাংশনে যাওয়ার জন্য আলাদাভাবে যাইতে হয়, এটা আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, টেস্টিং দিলাম। আর আমি বলছিলাম কি, এখানে একটা কাস্টম ফোল্ডার আমরা ক্রিয়েট করব, এতে খুঁজে পাইতে সুবিধা হয়, এবং যখন অনেকগুলো আপনার ধরেন যে সাবডোমেইন থাকবে, তখনও খুঁজে পেতে সুবিধা হয়। So, আমরা এখানে ক্লিক করব। আর আমি বলছিলাম আমরা যাতে আরো ইজিলি খুঁজে পেতে পাই, সেই জন্য এইরকম একটা মার্ক ইউজ করতে, ডাবল আন্ডারস্কোর। তাহলে আমরা জাস্ট ফাইল ম্যানেজারে গেলেই আমরা বুঝতে পারবো এটা ছিল সাবডোমেইন, ঠিক আছে। সো আমরা এই ডিরেক্টরিটা ধরাই দিলাম, ফোল্ডার নেম যেটা, নেম ক্রিয়েট। তাহলে আপনার সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেল। এখন কি করব? এখন আমরা ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইট থেকে এই যে অটো ইনস্টলার, এখানে আসবো। সো এখান থেকে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে কাজ করবো, সো আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করলে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এখানে আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে টাইটেল দিবেন, আমি দিলাম টেস্টিং এ দিলাম। আপনার ইমেল বলেন। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমারটাই দিলাম, সমস্যা নেই, এগুলো এই ইমেলের সমস্যা নেই। এই যে, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। সো আমি ইউজার নেমটা অ্যাডমিন দিলাম, আর পাসওয়ার্ডটা ধরেন যে আপাতত, এটা আপনি পরে ডিলিট করে দিয়েন, ঠিক আছে। আমরা দিলাম যে ছোট হাতের বিডি দিলাম, বিডি 2000, তারপরে @@@@, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু দিতে হবে, তার মানে একটা বিটা বড় হাতের দিই। আচ্ছা, এখন স্ট্রং হয়েছে। এই অ্যাডভান্সে একটা কাজ আছে, অ্যাডভান্সটাকে নিয়ে নেবেন আপনি। sumonweb.com এইটাতে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছেন না, আপনার এটাতে ইনস্টল দেওয়া আছে। তাহলে আমি কি টেস্টিংটাতে দেবো, সো এটাকে সিলেক্ট করলাম। আর কিছু করা লাগবে না, ঠিক আছে। মানে কোনটাতে আপনি আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন সেটা ধরায় দেবেন। দেন হচ্ছে নেক্সট, নো থ্যাঙ্কস। আর এখানে কিন্তু এই যে আপডেট অনলি টু মাইনর ভার্সন, ঠিক আছে। এই যে আমি বলছিলাম একদিন যে আমরা একদম মেইন ভার্সন মানে বেটা ভার্সন যখন একদম লঞ্চ করে আপডেটেডটা, সেটাকে না ধরে তার উপরেরটা একটু ধরবো, মানে তার উপর তো না, তার প্রিভিয়াস ভার্সন যেটা সেটা ভার্সন। সো ইনস্টল। আচ্ছা, সবার ফর্ম করছেন, সাবমিট করছেন? ভাই ওখানে কি আন্ডার স্কোরই দিতে হয় নাকি ওই যে মানে হাইফেন দিলেও হয়? আমি হাইফেন দিছিলাম আর কি, যে
হাইফেন হাইফেন তারপরে টেস্টিং। এখানে আসলে কিছু দিতে হয় না, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। হ্যাঁ, এখানে আসলে কিছু দিতে হয় না, আমি জাস্ট যেহেতু এখানে 10 জন একটা হোস্টিং ইউজ করতেছে, ঠিক আছে, জি 9-10 জন যেহেতু একটা হোস্টিং ইউজ করতেছে, সো এখানে কিন্তু হিউজ পরিমাণে সাবডোমেইন ক্রিয়েট হবে। তো যখন সাবডোমেইন ক্রিয়েট হবে তখন আমরা সাবডোমেইনগুলো আমাদের ফাইল ম্যানেজারকে ধরে রাখবে বেশি করে। তো আমরা একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য জাস্ট দুইটা সামান্য ইয়া রাখতেছি, যে এগুলো দেখলে আমরা বুঝতে পারবো সাবডোমেইন, যখন আমাদের সাবডোমেইনটা লাগবে না তখন আমরা ডিলিট করে দেবো, এরকম আর কি। ও এই জন্য, আর কিছু না। আচ্ছা, দেখি হয়েছে কিনা। আচ্ছা, আপনাদের সবার ফর্ম ইয়ে করা হয়েছে, সাবমিট করা? জি স্যার হয়েছে। আচ্ছা, আপনাদের কি কোনো রিকমেন্ডেশন আছে নাকি, যে আমি তার গ্রুপে যাইতে চাই, আমি তার গ্রুপে যাইতে চাই, এরকম কিছু? এই যে না ভাই, ভাইয়া, হয়েছে। আপনি যে হ্যাঁ, নিয়ম নেই। এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ভাই। জি জি জি। মানে অ্যাডমিনে জানতো একটু, মানে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল। আচ্ছা, ধরেন এটা নিয়ে নিলেন, ঠিক আছে, ওখান থেকে আমি যাব না, আমি আমার ব্রাউজার থেকে ধরেন যাব। আচ্ছা, এখানে ডিরেক্ট ঢুকে পড়ছে, ধরেন এইটাতে যাই, দেখি। ও হো, ডাব্লিউপি অ্যাডমিন দেয়নি, সরি সরি, কি শিখাইলাম আপনাদের, আমি নিজে তো ভুল করি। আচ্ছা, এই যে ডাব্লিউপি অ্যাডমিন, এই যে এইখানে আমরা কি দিছিলাম, অ্যাডমিন দিলাম, আর পাস দিলাম বিডি 2024 দিলাম মনে হয়, এটা দিছিলাম না তিনটা, এই তিনটা তিনটা দিছিল। তিনটা। আচ্ছা আচ্ছা, তিনটা। এই যে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটা প্রবলেম হয়েছিল আমার, আমি পারি নাই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সবাই যেহেতু ইয়া করছেন, তাহলে এইটার ইয়াটা আমি হচ্ছে পরবর্তীতে বসে কে এক্সপার্ট, কে কাকে কোথায় দেওয়া যায় এভাবে আমি সিলেক্ট করবো, ঠিক আছে। এবং গ্রুপ মেবি আমরা 9টা বা 8টা করি নাকি, একটু বেশি করে রেখে গ্রুপ করি, কারণ সবাই তো অ্যাক্টিভ থাকবে না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। কি মনে হয়? ঠিক আছে ভাইয়া। ধরেন যে মানে 12 যত কম গ্রুপ বা, বানাইতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, ধরেন যে একটু বেশি করে মানুষ দিয়ে একটু কম গ্রুপে বানাইলাম। সো পরবর্তীতে আমি দেখলাম, ধরেন 1 মাস বা 1.5 মাস পরে দেখলাম যে, মানে গ্রুপ লিডারের কাছ থেকে রিপোর্ট নিলাম যে তোমাদের গ্রুপে কে কি অ্যাক্টিভ নাই। সো তাদেরকে ধরেন যে গ্রুপে রাখলাম না, না রেখে পরবর্তীতে যখন অন্য গ্রুপগুলো ছোট হয়ে আসবে, তখন দেখা গেল যে আবার 2টা গ্রুপ মিলে একটা গ্রুপ করলাম, ঠিক আছে। বাট আমি বলতেছি এটাতে আপনারা অনেক বেনিফিটেড হবেন, এটা জাস্ট আপনারা যদি ওইভাবে মেনটেন করতে পারেন, ঠিক আছে। অবশ্যই গ্রুপ লিডারের একটু দায়িত্ব বেশি থাকবে, মানে তাকে একটু টাস্ক দিতে হবে, এবং সে সে নিজেও যেন অ্যাক্টিভ থাকে, এগুলো একটু, ঠিক আছে। আর এটা যদি করতে পারেন এটা কিন্তু অনেক ভালো হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা বলছিলাম যে রিক্যাপ ক্লাস নেব, আমরা কি কি শিখছিলাম এইটা যদি একটু দেখি এখন পর্যন্ত। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি ভাইয়া, ভাইয়া, দেখা জি। যাচ্ছে। আচ্ছা ভালো হচ্ছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে আমরা এখন পর্যন্ত আসলে কি কি শিখছি সেটা যদি আমরা একটু দেখি। আমরা প্রথমে শিখছিলাম ওয়ার্ডপ্রেস, আর এরপরে আমরা থিম প্লাগইন শিখলাম। এগুলো দিয়ে আমরা কোনো সার্ভিস কিছু করতে পারবো না, ঠিক আছে, জাস্ট একটু লিখতেছি এইটা। সো তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর, এইটা দিয়ে আমরা সার্ভিস সেল করব। সো এটার অলরেডি সার্ভিস আমরা কিন্তু দেখছেন, মানে এলিমেন্টর মানেই হচ্ছে, আপনি যদি ফাইবারে আসেন, ফাইবারে এসে যদি আপনি এলিমেন্টর লেখেন, তাহলে এলিমেন্টরের পরে আপনার কি পরিমাণে গিগ আছে এটা তো আপনি অলরেডি বুঝতেই পারছেন। সো এলিমেন্টর দিয়ে আপনি যা যা কিছু করতে পারতেছেন এটাই হচ্ছে একটা সার্ভিস, ঠিক আছে। বাট আপনার বেসিক সার্ভিস আছে, অ্যাডভান্স সার্ভিস আছে, মিডিয়াম বা ইন্টারমিডিয়েট সার্ভিস আছে। অর্থাৎ আপনি শুধু এমনি যদি ডিজাইন করেন একটা বেসিক সার্ভিসের মধ্যে যাবে। এখন ধরেন যে এলিমেন্টর ইউজ করে আপনি প্যারালাক্স ইফেক্ট নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, বা অ্যানিমেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, তখন এটা অ্যাডভান্স ওয়েবসাইটের আন্ডারে পড়ে যাবে, ঠিক আছে।
ধরেন এলিমেন্টর ইউজ করে আপনি জাস্ট ই কমার্স সাইট গুলো বিল্ড করতেছেন, ঠিক আছে? তাহলে এটা ধরেন ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্স দুইটাই করবে, ঠিক আছে? তার মানে এই উইজেট গুলো আমরা কোথায় কিভাবে ইউজ করতেছি এটার উপর ডিপেন্ড করতেছে। তাই এলিমেন্টর আমরা এখনো আলটিমেটলি আমরা যদি বলি কতটুকু শিখছি, আমরা 1% শিখিনি, এইভাবে আর কি বলতে হবে, ঠিক আছে? কারণ এলিমেন্টরের ভিতরে অনেক রকমের ফাংশনালিটি আছে। আচ্ছা, দেন আমরা কি দেখছিলাম? আমরা maybe দেখছিলাম হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন, এটা একটা সার্ভিস। তারপরে কি দেখলাম? ওই প্রোডাক্ট আপলোড দেখলাম। দেন কি দেখলাম? আমরা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করা দেখছি। বাট আমার মনে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের আপনাদের আরো অনেক বেশি সমস্যা আছে একটা ওয়েবসাইট মেক যখন করতে যাচ্ছেন, পোর্টফোলিও ওয়েবসাইট মেক। সো এই তিনটা সার্ভিস আপাতত আমাদের দেওয়ার মতো এবিলিটি তৈরি হয়েছে, ঠিক আছে? ফাইবারে দেওয়ার মতো পোর্টফোলিও ওয়েবসাইট, প্রোডাক্ট আপলোড আর ওয়েবসাইট মাইগ্রেশন। আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটের অন পেজ এসইও, ঠিক আছে? এই জন্য বলতেছি কেউ একজন একটা পোর্টফোলিও রেডি করেন, চারটাই আমি লাইভ দেখাবো, ঠিক আছে? তাহলে অন পেজ এসইও এটা কিন্তু একটা অনেক বড় সার্ভিস, ঠিক আছে? মানে অনেক ডিমান্ডফুল সার্ভিস আর কি, ওয়েবসাইটের অন পেজ এসইও। এবং এই সার্ভিসটা আপনি কি করতে পারেন, একটা যখন ক্লায়েন্ট আপনার আসবে, ক্লায়েন্ট আসলে অন পেজ এসইও কি অফ পেজ এসইও কি এত কিছু বুঝবে না, কিন্তু ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে আমি তোমার ওয়েবসাইটটা বানাই দেবো, সাথে বোনাস হিসেবে তোমাকে আমি অন পেজ এসইওটাও করে দেবো এক্সট্রা হিসেবে, ঠিক আছে? তো ক্লায়েন্টটা খুশি হবে। আপনাকে টিপস দেব না দেব বা বাড়তি কিছু দেব না দেব, সে কিন্তু পরবর্তীতে বা হচ্ছে ওর একটা ইমপ্রেশন অলরেডি ক্রিয়েট হবে যে আমি একটা বাড়তি সার্ভিস পেয়েছি, ঠিক আছে? ও কোনো কারণে যদি অন পেজ এসইও লিখে সার্চ করে ফাইবারে, তাহলে দেখবেন না হোক সে $50 বাঁচাইতে পারবে, এরকম একটা তার মনের মধ্যে চলে আসবে, ঠিক আছে? অন পেজ এসিও। তো অন পেজ এসিও আমি কয়েকটা সার্ভিস লিখি, পরবর্তীতে আমরা কোনগুলো শিখবো সেগুলোর মধ্যে যেটা ইজি হয় সেটা আমরা করব। আমরা কন্টেন্ট আছে না, ওয়েবসাইটে যে কন্টেন্ট দেয়, কন্টেন্ট এসিও, ঠিক আছে? এই সার্ভিসটাও দেবো। অন পেজ এসিও এক জিনিস আর কন্টেন্ট এসিও এক জিনিস। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমার এখন পর্যন্ত 20টা পোস্ট আছে, কিন্তু পোস্ট গুলো র্যাঙ্ক করতেছে না, ঠিক আছে? এখন বায়ার আসলো, এসে আমাকে বললো তুমি কি কন্টেন্ট এসিও করতে পারো? তাহলে আপনি বলবেন হ্যাঁ অবশ্যই পারি, আমার প্রত্যেকটা স্কোর ইউএস এসিও বা র্যাঙ্ক বা যেটাই বলেন না কেন আমার 80+ আমি তুলে দিতে পারবো, ঠিক আছে? দেন আপনি যদি মার্কেটিং করেন তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইট আরো সামনের দিকে আগাবে। সো আমরা এখন বলবে যে আচ্ছা আমি মার্কেটিং করলাম কিন্তু তাও আমার আমার ওয়েবসাইট সামনের দিকে যদি না আগায় তাহলে কি করবেন? কিন্তু আপনাদের অ্যান্সারটা কি হবে? আপনাদের অ্যান্সারটা হবে অবশ্যই আপনি যদি প্রপার মার্কেটিং করেন আর আমি যদি প্রপার এসইও করি তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট সামনের দিকে আগাবে, ঠিক আছে? এইভাবে আর কি রিপ্লাই গুলো দিতে হবে। তো একটু পরে আমি আপনাদের আরো একটা দেব, একটা মেসেজ দেখাবো, ঠিক আছে? সেই মেসেজটা দেখে আপনারা বলবেন, হ্যাঁ? দু একটা কোশ্চেন করবো আর কি। আচ্ছা, কন্টেন্ট এসইও। দেন আমরা পোস্ট আর্কাইভ পেজ ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে? যাকে বলে ব্লগ পেজ, ঠিক আছে? বাট ব্লগ পেজ এত ইজি না, যখন আমরা ব্লগ পেজটা ক্রিয়েট করতে যাবো তখন আমাদের পোস্ট আর্কাইভ পেজ তৈরি করতে হবে। সো পোস্ট আর্কাইভ মানে হচ্ছে আমাদের ব্লগ যে পেজ, যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো একটা পেজের মধ্যে শো করবে, ঠিক আছে? এবং সেখানে যখন আমরা ক্লিক করব তখন ইন্ডিভিজুয়াল পোস্টটা শো করবে, এরকম একটা। সো আপাতত এই তিনটাই থাক, এই তিনটার মধ্যে আমরা দেখি কোনটা করতে পারি, বা আরো যদি এর থেকেও সহজ কিছু থাকে সেগুলো আমরা দেখবো। আর পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং আমার মনে হচ্ছে এটাতে আপনাদের আরো একটু ল্যাকিংস আছে, সো এগুলো আজকে আমরা একটু ক্লিয়ার করব, ঠিক আছে? তো এটা ছিল আজকের এতটুকু ছিল এতদিনের আমাদের যে পড়াশোনা করছি সেটা। তো এইটা রিক্যাপটা, এখন আমাকে বলেন যে কার কোথায় সমস্যা হচ্ছে, ঠিক আছে? কার কোথায় সমস্যা হচ্ছে এটা একটু বলেন, আমরা ওইগুলো একটু মেনশন করি, মেনশন করে তারপরে দেখি কি করা যায়, ঠিক আছে? ভাই আমার হচ্ছে আজকে ফুটার আমি ক্লাস হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান, আজকে আমি ক্লাস নেব না, ঠিক আছে? মানে ক্লাসের আমরা নতুন কিছু শিখবো না, আমরা আগে যেটা শিখছিলাম সেখান থেকে যার যে ধরনের কোশ্চেন থাকতে পারে সেগুলো বলেন, বা হচ্ছে ধরেন যে এই সার্ভিসটা যখন আমরা দিতে যাবো তখন বায়ারকে কনভিন্স করবো কিভাবে, বা বায়ার এসে কিভাবে আমাকে বলতে পারে, এই টাইপের বলেন, ঠিক আছে? আমরা শুক্রবার থেকে যাবো, ফাইবারে যাবো। দেন ওই ফাইবারের মধ্যে 3টা বা 4টা ক্লাস শেষ হলে তারপরে আবার নতুন সার্ভিস দেওয়া শুরু করবো, ঠিক আছে?
বলেন। ভাই আমরা হচ্ছে ওয়েবসাইটের যে মানে মোটামুটি করতেছি, কিন্তু হচ্ছে ফুটারের যে বিষয়টা, হ্যাঁ আমি ফুটারটা আনতে পারতেছি না, এটা হচ্ছে একটা সমস্যা হচ্ছে এখন। আপনি ফুটার আনতে পারছেন না? না মানে আমি যখন অ্যাকচুয়ালি মানে ফুটারটা তো আলাদাভাবে একটা পেজ ক্রিয়েট করে তারপরে ওই পর্যন্ত পারতেছি, কিন্তু যখন টেমপ্লেটে যাওয়ার পরে হ্যাঁ যেভাবে মানে মেনু বারতে যেভাবে হেডারে যেভাবে আনি আমি ফুটারটা ওইভাবে বসাতে পারতেছি না আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনি কি ইয়া ইউজ করতেছেন না, এলিমেন্টর প্রো? জি জি, এলিমেন্টের উপর ইউজ করতেছি। হ্যাঁ, তাহলে ওইটা কি মানে কন্ডিশনই আসতেছে না নাকি? মানে কন্ডিশন বলতে আমি হচ্ছে যখন আগে আগে তো ভাবে পেজ এসে যাইতে হবে না, ওই যে হেডারের মতো ওইভাবে ক্রিয়েট করার পরে নিচে যে ফুটার যে টিকটা দিচ্ছি, ঠিক আছে, এরপরে হুম। আর আমার আসলে বেসিক্যালি হচ্ছে না আর কি। ভাই আচ্ছা, উনি বোধহয় কন্ডিশন দেয় না, একটু চেক করেন। ওইটাই বলতেছি যে আসলে তার কাছে কন্ডিশনের ওইটাই কি শো করতেছে না? যদি কন্ডিশনের ইয়েটা শো না করে, ধরেন ওই যে আমরা প্রথম দিকে যখন করতেছিলাম একটা প্রবলেম হচ্ছিল, হ্যাঁ, তো এরকম যদি শো না করে তাহলে এটা হচ্ছে নেটের প্রবলেম। আর আপনি কি করবেন তাহলে পুরো সাইটটাকে রিসেট মারবেন, রিসেট মেরে আবার নতুন করে এলিমেন্টর প্রো দিয়ে আবার চেষ্টা করবেন, এটা হবে। আর যদি কন্ডিশন আসে, কন্ডিশন আসার পরে আপনি ওটা কি দেখবেন যে আসলে কন্ডিশনটা আপনি দিতেছেন নাকি না দিতেছেন, এরকম আর কি। অবশ্যই এন্টায়ার ওয়েবসাইট দিবেন, ঠিক আছে? তাহলে সবগুলো পেজেই শো করবে। ওয়েবসাইট দেওয়া আছে ভাই ওইটা, মানে আচ্ছা, হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পরে যে হচ্ছে মানে টেমপ্লেটের পরে যে আমি ফুটারটা আনবো ওখানে আনা যাচ্ছে না, বা ওখানে কিভাবে আনবো ওইটাই বুঝতেছি না। আচ্ছা, এটা আমরা পরে তাও দেখতেছি, ঠিক আছে? না, আজকের ক্লাসটা কি আচ্ছা, রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, বলেন। ভাই ওয়েবসাইট মাইগ্রেশনটা বুঝলাম না, ওইটা ঠিকভাবে ধরতে পারি নাই। আর ও হচ্ছে ও, পোর্টফোলিও ওয়েবসাইট যেটা, মানে ওইটা হুম। আসলে একটু সমস্যা আছে, ওইটা আসলে কিভাবে করে মানে ফার্দার আরো কিভাবে করা যায়। আর লাস্ট যে ক্লাসে ছিল যে প্রোডাক্ট আপলোড দেওয়ার পরে ধরেন যে আপনার হচ্ছে ড্যাশবোর্ডে দেখায়, বাট হচ্ছে যখন ওয়েব পেজ ভিজিট করতে যাই তখন হচ্ছে প্রোডাক্ট গুলো আসে না, বাট এটাই, ইন্ডিভিজুয়ালি যখন হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই, বলেন যে। ইন্ডিভিজুয়ালি যখন দেখতে যায় না ভিউ, মানে আপনি হুম, ধরেন প্রোডাক্ট আপলোড দেওয়া হয়েছে, দেন হচ্ছে হুম। আপনার এতে গিয়ে ওয়েবসাইটের যে সবগুলো প্রোডাক্ট অল প্রোডাক্টের ওইখানে গিয়ে ভিউ করলে তখন দেখা যায় একটা একটা করে আসে, বাট মানে সব তিনটা প্রোডাক্ট আমার একসাথে আসে না। আচ্ছা, এটা সব থেকে বড় কারণ বলি, আমরা হচ্ছে আপনাকে যে প্রোডাক্ট আপলোড দেওয়াইছি তার আগে যে একটা থিম আপলোড দিতে হয়, সেই কোন থিমটা আপলোড দিতে হবে এটা কিন্তু আমরা বলিনি, ঠিক আছে? সো এইটা হচ্ছে বেসিক্যালি মেইন কারণ, ঠিক আছে? আপনার আপনার থিমে একভাবে আসবে, অন্য একজনের থিমে অন্যভাবে আসবে। আপনি তো আর মার্কফুরি ওখানে আপলোড দেন নাই, ঠিক আছে? তো মার্কফুরি যেহেতু দেন নাই সেই জন্য আর কি ওইভাবে আপনাদের আসতেছে, একটা কেউ একটা দেখতেছে, কেউ দুইটা দেখতেছে। এটা যখন আমরা থিম ইনস্টল দেবো, দিয়ে ডেমো ইম্পোর্ট করবো, তারপরে প্রোডাক্ট আপলোড করবো, তারপরে আর কোনো সমস্যা থাকবে না। বুঝতে পারছেন? ভাই আচ্ছা, আজকে কত আর ভাই নাম্বার হচ্ছে ক্লাসের মাইগ্রেশনটা প্রেজেন্ট তো দিব? বললেন মানে না, পুরো সব প্রোডাক্ট দিয়ে মানে আসছে ওয়েবসাইট আজকে। মাইগ্রেশন এটা। মাইগ্রেশন এটা ভাই, প্রোডাক্ট মাইগ্রেশন বলি নাই তো। প্রোডাক্ট মাইগ্রেশন কি আমি লিখছি? না না ভাই, ওয়েবসাইট ওয়েবসাইট মাইগ্রেশন ওয়েবসাইট লিখছি। মাইগ্রেশন আর কি, ওইটাই বলছিলাম। হ্যাঁ, ওয়েবসাইট মাইগ্রেশন হচ্ছে গত গত ক্লাসে আমরা যেটা দেখছি, ওটা অল তো ইন ওয়ান কমপ্লিট করতে ডাব্লিউপি পারি বা না আপডেট সম্ভবত। প্লাস। হ্যাঁ, ওই অল ইন ওয়ান ডাব্লিউপি দিয়ে আপনার ট্রাই করছেন, কেউ নিছিলেন কোনো একটা ব্যাকআপ? জি ভাই, আমি নিছিলাম, আমি নিয়ে আমার ওই সাব হচ্ছে আমার ওই সাব ডোমেনে দিতে চাচ্ছিলাম, কিন্তু সাব ডোমেনের অ্যাডমিন প্যানেলে আর ঢুকতে পারি নাই। আচ্ছা, আপনার হচ্ছে এইটা নিবেন, নিয়ে আবার দিবেন, ঠিক আছে? আর হচ্ছে শুধুমাত্র এই অল ইন ওয়ান ডাব্লিউপি দিয়ে না, আপনার হচ্ছে আপডাপ প্লাস আছে এবং ডাব্লিউপি ভিভিট, এই দুটা দিয়েও ট্রাই করবেন। প্রসেস সেম, ঠিক আছে? ভিতরে যাবেন, ইনস্টল করবেন, তারপরে হচ্ছে আপডাপ প্লাস দিয়ে একবার ট্রাই করবেন, আর হচ্ছে ডাব্লিউপি ভিভিট দিয়ে ট্রাই করবেন। এটা অনেক মানে টাইম লাগবে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে করে তারপরে হচ্ছে আপলোড দিয়ে অন্য একটা কাজে যাবেন, ঠিক আর আছে। ডাউনলোড দিয়ে অন্য একটা কাজে যাবেন, বসে থাকবেন না আর কি। ভাইয়া ওই যে অল ইন ওয়ান যেটা, এটা ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট ক্লোন টাইপের করে আর কি। যখন আমি অন্য একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমেনে যখন আপলোড দেই সেটা ক্লোন হিসাবে দেখায় আর কি। তো আবার ক্লোন হচ্ছে এটা হিসেবে কি দেখে।
মানে হচ্ছে দেখা যায় ওয়েবসাইট ক্লোন, যখন আমি যদি ওয়েব মাস্টার গুগল ওয়েব মাস্টার যখন অ্যাড করে রাখি, তখন আমরা হ্যাঁ মানে ওইখানে শো করে যে ওয়েবসাইট ক্লোন এরকম দেখায় আর কি। এটা কোথায় দেখান তো একটু। এটা হচ্ছে আপনার আমার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, স্যার আমরা তো ওই হোস্টিংটারে একাধিক সাবডোমেন ক্রিয়েট করতে পারবো না স্যার? হ্যাঁ, একাধিক সাবডোমেন ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। শুধু ক্রিয়েট করবেন, ঠিক আছে, যেটা আননেসেসারি ধরেন কাজ করলেন, ধরেন 3টা সাবডোমেন ক্রিয়েট করছেন, এখন হচ্ছে 2টার দরকার বা হচ্ছে 1টার দরকার, বাকি 2টা আননেসেসারি হয়ে গেছে, আমি এমনি প্র্যাকটিস পারপাসে করছিলাম, সো ওগুলো আর কি ডিলিট করে দিন, এইটাই। ঠিক আছে। ভাইয়া কত হোস্টিং কবে ইয়ে করলেন? ওইটা কত পে করতে হবে? তো আমি তো কিছু আপু ওটা তো চলে গেছে, ওখানে আর নেবো না। আপনারা আরেকটা 8-10 জন একটু 10 জন আলাদা হন, তাহলে 10 আমি তো জনের জন্য আরেকটা আর কি হোস্টিং নিয়ে ইয়ে করতে পারবেন। নাম তো দিয়েছিলাম কিন্তু কেনার পর মানে ওইটা আপনি বলেছিলেন তখন তো নাম আমার 10 জনের ছিল, 10 জনের মধ্যে। ও আচ্ছা, এটা দেখতে হবে তাহলে। আবার দেখলাম 24 জন ফর্ম ফিল আপ করছেন, বাট আসলে তো 24 জন নেওয়ার জন্য এটা ফর্ম ফিল আপ করেনি। আমি বলছিলাম যে এটা আর কি এমনি করতেছেন কিনা, আমার মনে হচ্ছিল যে আপনারা বোঝেন নাই, না বুঝেই খালি ফর্মটা দিচ্ছেন না বলে না সবাই না ফিল আপ না করছেন, এরকম একটা। 5 নাম্বারেই আমারটা ছিল হোস্ট নেওয়ার জন্য। হোস্ট কি করলেন আপনি বললেন? আচ্ছা আচ্ছা, দেখি আমাকে আপু নক দিয়ে রাখেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আরেকটা আমার আছে। সেটা হুম হলো যে আমরা হচ্ছে যখন ওয়েবসাইটে ফার্স্টে টেমপ্লেটটা আর কি বানাই, ঠিক আছে, এরপর হুম বানানোর পরে হচ্ছে আমরা যে ডিফারেন্ট পেজ গুলো ক্রিয়েট করি, হোম পেজ বা আরো অন্যান্য পেজ গুলো, তো হোম পেজটা তো বেসিক্যালি টেমপ্লেটের পরেই করা যাচ্ছে, কিন্তু যখন বাকি যে পেজ গুলো থাকতেছে যেমন অ্যাবাউট মি বা কন্ট্যাক্ট, হ্যাঁ, ওগুলোতে যখন আমরা এডিট করব তখন তো আলাদাভাবে এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওই পেজে যে এডিট করতেছি, কিন্তু কথা হলো যে ফাইনালি এডিট করার পরে এগুলো আবার ওই টেমপ্লেটের সাথে অ্যাড করব কিভাবে? উম, মানে হেডার ফুটারের টেমপ্লেট নাকি অন্য কোনো টেমপ্লেট? না, হেডার ফুটার না, অন্য টেমপ্লেট, মানে অন্য টেমপ্লেট বলতে আমি বলতে চাচ্ছি যে আমার যখন মেইন ওয়েবসাইটটা মানে আমি যখন বানাবো তখন তো প্রত্যেকটা পেজ আলাদা আলাদা হবে, যখন যে পেজে ক্লিক করব ওই পেজে চলে যাবে, কিন্তু আমি যখন হুম ওয়েবসাইটটা হুম বানাচ্ছি, ঠিক আছে, তখন তো মনে করেন যে ডিফারেন্ট পেজ আগে ক্রিয়েট করলাম, হোম পেজটা ক্রিয়েট করলাম। এখন আপনি হুম হোম পেজটা তো বেসিক্যালি মনে করেন যে হেডারের টেমপ্লেটটা বানানোর পরেই ওই পেজেই মানে হয়ে যাচ্ছে, আলাদাভাবে দরকার থাকতেছে হুম না। কিন্তু মনে করেন যে অ্যাবাউট আস বা অ্যাবাউট মি যখন আমি ওই পেজটা এডিট করতে যাচ্ছি, এডিট উইথ এলিমেন্টর দিলাম, এডিট করে ফেললাম বা ওই হুম। পেজটা বানানো শেষ, এখন এই পেজটা আমি অ্যাটাচ কিভাবে করব টেমপ্লেটের সাথে, মানে টেমপ্লেট বলতে মেইন ওয়েবসাইটের সাথে কিভাবে সে মানে অ্যাটাচ করবো, এটা তো আমি আলাদাভাবে এডিট করছি, এটা জানতে চাচ্ছি। কিন্তু সে তো অ্যাটাচ হয়ে আছে, আপনি যে মেনু বার তৈরি করছেন না, জি এই যে জি। ধরেন যে এখানে ফয়সাল ভাই যে দেখাচ্ছে, এই মেনুর মধ্যেই তো আপনি আপনার সব পেজকে কানেক্ট করে দিয়েছেন, সেই জন্য ও যখনই যেটাতে ক্লিক করতেছে সেই পেজে চলে যাচ্ছে। ও আচ্ছা, মানে তার মানে ওই মনে করেন যে অ্যাবাউট মি পেজটা যখন আমি বানাইলাম তখন এটা কি আলাদাভাবে অ্যাটাচ করার দরকার নাই নাকি, রিফ্রেশ দিলে বা পাবলিশ করলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এরকম? হ্যাঁ, না, আপনাকে আগে মেনুর সাথে কানেক্ট করে দিতে হবে। মেনুর সাথে যখন কানেক্ট করে দিবেন তখন হচ্ছে সে পাবে, এখানে যেটাই করেন না কেন। মেনু কিন্তু অনেকভাবে বানানো যায়, ধরেন একটা পেজের মেনু বানানো যায়, তারপর ক্যাটাগরি যে সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির মেনু বানানো যায়, তারপরে ধরেন ওয়ান পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে স্ক্রলিং মেনু বানানো যায়, মেগা মেনু বানানো যায়, অনেক ধরনের মেনু বানানো যায়। এখন আমার কথা হচ্ছে কি, আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, আমি 5 পেজের একটা ওয়েবসাইট তৈরি করছি। তো 5টা পেজকে আমি এই যে ফয়সাল ভাই যেটা দেখাচ্ছে উপরে ধরেন যে আছে, আমি 5টা পেজকে আমি দেখাবো, ঠিক আছে। তো 5টা পেজকে আমি শো করানোর জন্য আমি আগেই এই পেজগুলোকে ক্রিয়েট করে নিব। এখন শুধু ক্রিয়েট করলে এটা উপরে ভাসবে না। আপনি যখন টেমপ্লেট ক্রিয়েট করতে গেছেন, ভাই সরাইয়েন না, দেন। হ্যাঁ, যখন আপনি টেমপ্লেট ক্রিয়েট করতে গেছেন তখন আপনি এই যে উপরে শুধুমাত্র টেমপ্লেটটা ক্রিয়েট করছেন, এবং এইখানে একটা জিনিস রাখছেন কি ওয়ার্ডপ্রেস মেনু বা ন্যাপ মেনু। যখনই এইটা রাখছেন, আপনি যখনই নতুন পেজ ক্রিয়েট করবেন অটো এই পেজগুলো এখানে এসে যুক্ত হইতে থাকবে, ঠিক আছে। আর যদি ধরেন আপনি এখানে ওয়ার্ডপ্রেস মেনু নেন নাই, আপনি কি করছেন,
এই অ্যাবাউট মি আর ব্লগ দুইটা পেজকে শুধুমাত্র কানেক্ট করছেন লিংক দিয়ে। আমরা লিংক দিতে পারি না, লিংক দিয়ে ধরেন অ্যাবাউট মি আর ব্লগ এই দুইটা পেজকে কানেক্ট করছি। তাহলে আপনি ওয়েবসাইটে যদি আরো 10টা পেজ ক্রিয়েট করে রাখেন, সেটাকে যদি মেনু হিসেবে কানেক্ট করে না দেন, তাহলে এখানে শুধুমাত্র অ্যাবাউট মি আর যে একটা পেজ ক্রিয়েট করছি এই দুইটাই শুধুমাত্র শো করবে, বাকি 10টা শো করবে না। আর এই কারণেই আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো পেজই ক্রিয়েট করেন না কেন মেনুর সাথে অ্যাড করে দিবেন, তাহলে সেগুলো উপরে আসবে এবং এখানে যেখানে ক্লিক করবে সে সেই পেজে চলে যাবে। এইটা আর কি। আচ্ছা, তার মানে এটা অটো হচ্ছে আর কি, মানে আমরা ওই যে পাবলিশ করার পরে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এই আর কি। হ্যাঁ, কিন্তু তার প্রথমের কাজটা হচ্ছে আপনার মেনু ক্রিয়েট করা। মেনু যদি জি ক্রিয়েট জি না করেন তাহলে কিন্তু অটো আর হবে না। হ্যাঁ জি জি, ওইটা জানি যে ওয়ার্ড মেনু বা নেভিগেশন বার দিয়ে আপনার হচ্ছে অ্যাটাচ হ্যাঁ করে হ্যাঁ দিতে পারি। হ্যাঁ। আচ্ছা, ফয়সাল ভাই বলেন দেখি। ভাই আমি যখন হচ্ছে গুগল সার্চ কনসোলে যাই আর কি, যখন আমি হুম এটাকে মানে হচ্ছে আমি আগে কোনো সময় করি না আর কি, যখন এই হুম ওয়েবসাইটটাকে যখন আমি ডব্লিউপি অল ইন ওয়ান দিয়ে যখনই করি তখন হচ্ছে এখানে শো করে যে ওয়েবসাইট ক্লোন এরকম দেখে আর কি, এই নোটিফিকেশন আর কি। তো হচ্ছে আমি আরেকটা সাইট ম্যানেজ করি হচ্ছে ডব্লিউপি ম্যানেজার। এটার সাথে মানে হচ্ছে আমার ইয়ে কানেক্ট করা থাকে আর কি, তো ওইখানেও সেম যে শো করে যে ওয়েবসাইট ক্লোন এরকম ইয়ে দেখে আর কি। কিন্তু এরকম তো শো করার কথা না। দেখি তাও একটু দেখি কিরকম দেখায়। বা আমাদের যে ওই সোশ্যাল মিডিয়ার যে ইগুলা ছিল অ্যাকাউন্ট, যে লিঙ্ক, হুম মানে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে টুইটার, তারপরে হচ্ছে হুম যে ফেসবুক। তো ওখানে যেরকম আমরা সবাই আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে সবাই সবারটা দেখতে পারি, তো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট গুলো যদি ওরকম করা হয় তাহলে আমরা ওগুলা থেকে আইডিয়া নিয়ে একটা ভালো কিছু করতে পারি, মানে সবাই সবারটা থেকে আইডিয়া নিয়ে একটা ভালো কিছু করতে পারতাম যদি আপনি এই এখনই ব্যবস্থা। আসলে বিষয়টা হচ্ছে কি, এখনই ধরেন যে আপনি যে পোর্টফোলিও যেটা চাচ্ছেন সেই ঠিক আছে, বাট আসলে এখন তো সবাই আমি যতটুকু দেখলাম যারা আর কি পোর্টফোলিও তৈরি করছেন, তাদের আসলে ওনার ওখান থেকে আইডিয়া নেওয়ার থেকে আপনি যদি অন্য কোনো ডেমো দেখে আইডিয়া নেন এটা বেশি বেটার হবে এখন, ঠিক আছে? বাট 2-3 মাস পরে কিন্তু এরকম আর হবে না। যেটা বললেন এটা আমরা 2-3 মাস পরে করতে পারি, ঠিক আছে? জি ভাই স্যার। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই এই যে ওয়ার্ডপ্রেসে কি আপনার হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে, যেমন প্রক্টর এন্ড গ্যাম্বল, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ওগুলা কি মানে পসিবল বানানো ওয়ার্ডপ্রেসে? হ্যাঁ, কি টাইপের একটু দেখান দেখি একটা। ভাই বা ফোনে তো জয়েন করছি এই জন্য দেখাইতে পারতেছি না। আচ্ছা, আমাকে জাস্ট ইয়েটা বলেন ভাই, ততক্ষণে ইয়ে করুক, ডাব্লিউবিটা প্রক্টর এন্ড ম্যানেজটা ঠিক গ্যাম্বল করুক। একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, মানে দাঁড়ান, কোম্পানি আর কি, মানে মাল্টি ন্যাশনাল। হ্যাঁ কোনো সমস্যা নেই, দাঁড়ান আগে আমি সার্চ দিচ্ছি। পিএনজি লিখলে আসবে, বলেন। পিএনজি। পিএনজি, এটা পিএনজি, এটা পিএনজি ভাই, এর তো ছবির ফরম্যাট আসতেছে। প্রক্টর এন্ড গ্যাম্বল মানে এরকম কিছু মানে ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে না, ওদের হচ্ছে মানে ওয়েবসাইট গুলো একটু সুন্দর লাগে আর কি দেখতে। তো ওগুলোর কথা আর কি বলছিলাম যে ওদের মতো ওয়েবসাইট গুলো করা সম্ভব কিনা, কারণ হচ্ছে এই ওয়ার্ডপ্রেসে দেখা গেলো হচ্ছে আমার বেশ কিছু মানে প্রবলেম হয় মানে ওয়েবসাইট গুলো করতে। দেখা গেলো অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, তারপর হচ্ছে ছবিগুলো এক এক জায়গায় থাকে। আমি আগে যাই, গেলে বুঝতে পারবো, দাঁড়ান ওটা দিয়ে করা যায় কিনা এটা আগে দেখি। ভাই আপনার হচ্ছে স্ক্রিন শেয়ার হয়নি, ফয়সাল ভাই মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে। ও আচ্ছা, ভাই আমরা স্ক্রিন শেয়ার হয়েছে। ফ্লেক্সবক্স আর কন্টেনারটা শিখলে সবগুলা লেআউট ধরতে পারবো না? হ্যাঁ ফ্লেক্সবক্স আর কন্টেইনার যখন শিখবেন তখন লেআউট গুলো করতে অনেক ইজি হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে পিএনজি এটার কথা বলতেছেন। আচ্ছা, এখানে একটা স্লাইডার ইউজ করছে, তবে এগুলা প্রিমিয়াম, ঠিক আছে? এগুলা হচ্ছে যে কোনো জায়গায় আপনি পাবেন না। আর তারপরে তো কিছুই নাই। দেন তারপর ভাই ভাই আপনার দেখা স্ক্রিন যাচ্ছে শেয়ার না, হচ্ছে না, সম্ভবত দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না। না।
ও আমার এখানে তো ভাই দেখা যায়। আচ্ছা, স্টপ করে আবার দেখে। ভাই আমি দেখেন পাসওয়ার্ড এখন রিসেট দেখা করার যায়। পরও অ্যাক্সেস করতে পারতেছি না। আচ্ছা, ওখানে পরে আসতেছে। হ্যাঁ এটা দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এই যে এই পাশে যেটা আছে, হ্যাঁ, এটা একটা প্রিমিয়াম স্লাইডার ইউজ করা আছে, ঠিক আছে। সো ক্লায়েন্ট যখন এই স্লাইডার দিবে তখন এই ইফেক্ট যে আমরা ওর ভিতরে পাবো। আর এটা যদি স্লাইডার দিয়ে না করে, ঠিক আছে, এখানে যদি কোনো স্লাইডার ইউজ না করে, তাহলে হচ্ছে এটা প্যারালাক্স ইফেক্ট দিয়ে করছে। এটা অনেক অ্যাডভান্স বিষয়, ঠিক আছে। এটা আমরা পরে দেখবো একদম শেষের দিকে, যদি আর কি আপনারা থাকেন তাহলে। এতদিন থাকবেন কিনা এটা নিয়ে কোনো অনেক কথাবার্তা চলতেছে। ভাই একটু আচ্ছা, মোটিভেশনের জন্য একটা প্যারালাক্সের টিউটোরিয়াল ভাই দেখান ভাই, তাহলে আপনার সবাই থাকবে হচ্ছে ভাই। এই ওয়েবসাইট গুলো দেখলে পরবর্তীতে আসলে আমি যে ওয়েবসাইট বানাই ওগুলো দেখলে আসলে মানে হতাশা কাজ করে যে আসলে কি ওয়েবসাইট বানাই আল্লাহ জানে। হ্যাঁ, না, এইগুলোতে এখনই আসবেন না, ঠিক আছে। এই জিনিসগুলো এখনই না। এটা অনেক অনেক আর কি অ্যাডভান্স। ওই যে আমি বললাম না অ্যানিমেটেড ওয়েবসাইট, এটাও আসলে অ্যানিমেটেড না। বাট এখানে এই যে উপরে যেটা, এটা হয় ইয়ে করছে, এই যে অ্যাডভান্স অ্যাডভান্স স্লাইডার ইউজ করছে, মানে প্রো স্লাইডার, ঠিক আছে। আর যদি এটা না করে তাহলে প্যারালাক্স ইফেক্ট ইউজ করছে। তো আমার যা মনে হচ্ছে এখানে ইয়ে করছে, ওই প্রো একটা স্লাইডার ইউজ করছে, ঠিক আছে। এবার আসেন পরের গুলা, কোনো কিছু নাই। দেখেন এটা করতে পারবেন না, এটা পারবেন না করতে। হ্যাঁ এগুলো করতে পারবো, সমস্যা নেই, বাট হচ্ছে যেমন হচ্ছে কিছু কিছু ফিচার্স পাওয়া যায় না, যেমন ওয়ার্ডপ্রেসের যেগুলো কিছু কিছু ফিচার্স বা হচ্ছে এলিমেন্টরের যেগুলা অনেক কিছু হুম। পাওয়া যায় না অনেক সময়। নাকি আমি হয়তো পাই না, এটাও হতে পারে সম্ভবত। আচ্ছা, কি টাইপের বলতেছেন? এখানে ওই যে ধরেন যে ওইটা বাদে, এইটা বাদে বাকি কি পার নাই এখানে, দেখেন তো, বলেন দেখি। এই যে এখানে যেটা আছে আর কি, মানে একটু উপরে, হ্যাঁ যে এই সেকশনটা আর কি, মানে এইটা, এরকম রাউন্ড, হ্যাঁ এই রাউন্ড সেকশন তো আপনি নিজে বানাবেন। বানাতে এটাকে হবে না। 50 করে দিবেন, প্যাডিং সব পাশে 50 করে দিবেন, গ্লোবাল 50 করবেন, দেখবেন এরকম হয়ে যাবে। দেন এই পাশে আরেকটা সেকশন নিছে, ঠিক আছে। এই আচ্ছা ভাই সেকশনের ভিতরে ঢুকাই দিছে আরেকটা বিষয়, ওই যে দুইটা দুইটা। হেডারের যে বিষয়টা, মানে হুম। হেডারেরটা ওই যে এখানে হচ্ছে লেফটে যে, মানে একবারে লেফটে দেখেন একটা ইয়ে আছে, সাইন আছে, আবার হচ্ছে রাইটে একটা সাইন আছে, মানে এই রাইটে আর লেফটে মানে একবারে কর্নারের দিকে নেওয়া যায় কিভাবে এই জিনিসগুলো? এই যে ইয়ে করে দিবেন, একদম লেফট লেফট সাইড অ্যালাইনমেন্ট করে দিবেন, অ্যালাইনমেন্ট লেফট। আমি ভাই আগে দেখাচ্ছি ফুল একটু। উইথ করে নেবেন, ফুল উইথ করে নেবেন, নিয়ে লেফটে অ্যালাইনমেন্ট করে করে নিয়ে নেবেন। তারপর লেফট করে দিবেন, তারপর ঠিক আছে। ওই যে ভাই বললো সেম জিনিস। এখানে আগে সেকশন নিছেন না, ধরেন এইখানে একটা সেকশন ছিল, এইখানে একটা সেকশন ছিল, এইখানে একটা সেকশন কিন্তু আছে, এখানে কিন্তু একটা সেকশন, এখানে কিন্তু একটা সেকশন, ঠিক আছে। মানে আচ্ছা, এটা কি এই সেকশন প্যাডিং গুলো আর হচ্ছে মার্জিং ইউজ করে আর কি, মানে একবারে লেফটে নিয়ে যাবো এরকম? না না না, এটাকে প্যাডিং ইউজ করতে হবে না। যখন এখানে ইউএসএ টা দিবেন না, এই লোগোটা দিবেন, ও কিন্তু মাঝে বসে থাকবে বা কানিতে বসে থাকবে বা এই পাশে কোন এক পাশে থাকবে। জাস্ট ওই যে ইয়ে আসে না আমাদের, দেখি দাঁড়ান। এটা তো এখন অনেক কিছু সেট আপ দিতে হবে মনে হয় নাকি। আচ্ছা, বাটন দেখেন নাই আপনি? বাটনের অ্যালাইনমেন্ট, একটা বাটন যখন আমরা করতে যাই, মাঝখানে থাকে, ডানে থাকে, বামে থাকে, এই যে এইটাই। এই বাটনটাকে যখন আমরা ক্লিক করবো, এই যে এখানে ধরেন কি, এই যে অ্যালাইন, ঠিক আছে। তো ওইটা হচ্ছে এইখানে জায়গায় ফুল অ্যালাইন করবেন না, আপনার পুরো সেকশনটাকে প্রথমে ফুল উইথ করে দিবেন। ফুল উইথ মানে একদম এই পাশ থেকে এ পাশ পর্যন্ত নিয়ে নেবে। দেন আপনি ধরেন বাটন এখানে দিছেন, দেওয়ার পরে আপনার কাছে একটা অপশন আসবে যে এটা কি মাঝখানে থাকবে নাকি লেফটে থাকবে নাকি রাইটে থাকবে। তাহলে ধরেন এই যে এরকম করে দিবেন অ্যালাইনমেন্ট, টেক্সট রাইট, টেক্সট লেফট, টেক্সট সেন্টার, ঠিক আছে। এখানে কিছুই নড়বে না, এখানে এগুলো নড়বে না, বাট ওইভাবে। বুঝতে পারছেন? কারো কোনো জি এক্সিস্টিং ওয়েবসাইট আছে নাকি দেখি, আমার আমার website-টা। আচ্ছা, ওগুলো আমরা দেখাচ্ছি, ওগুলো ছোট বিষয়। আমরা দেখি আগে এই ওয়েবসাইটটাই দেখি, ঘাটি সবাই মিলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন। এখানের মধ্যে শুধুমাত্র এই সেকশনটাই হচ্ছে, এই যে ধরেন এইরকম একটা কাজ করছেন, ঠিক আছে, ধরেন কোনো কারণে এইরকম একটা কাজ করছেন, সেটা ইউটিউব ভিডিও হোক বা যেভাবে হোক না কেন, ধরেন দেখি করছেন, তখন কি করবেন? এইটা যেহেতু
এখান থেকে যদি আপনি একটা স্ক্রিনশট নেন, এটা আসলে ক্লায়েন্টকে আপনি ম্যানেজ করতে পারবেন না, বা ক্লায়েন্ট আসলে বুঝবে না যে এটার ভিতরে কি ছিল, তা আমাকে এটা পাঠাইলো, তাই না? এইটা কি করবেন, শর্ট একটা ভিডিও করবেন, ঠিক আছে? 30 সেকেন্ডের একটা শর্ট ভিডিও করবেন। আমরা ওবিএস স্টুডিও ইউজ করবেন যখন ক্লায়েন্টের জন্য এরকম কোনো ভিডিও বানাবেন, ঠিক আছে? ওবিএস স্টুডিও, সো এর কিন্তু রেজুলেশন খুব ভালো, প্রায় 1080p রেজুলেশন দেয়, ঠিক আছে? যার পিসি ভালো সে 1080p দিবে, আর যার একটু কম সে 720 বাট 60 এফপিএস এর এফপিএস দিবে, ঠিক আছে? তো ওই টাইপের একটা ভিডিও করে নেবেন, জাস্ট এইভাবে ভিডিওটা করে রেখে দিবেন এবং খুব সুন্দর করে অর্গানাইজড হবেন। এখন থেকে অর্গানাইজড হওয়া শুরু করবেন। অর্গানাইজড হলে কিভাবে হবেন, আপনি একটা ফোল্ডারই ক্রিয়েট করবেন যে ওয়েব ডিজাইন, মানে আপনার যত রকমের রিসোর্স আছে সবগুলো ওখানে রাখবেন। তারপর ধরেন ওয়েব ডিজাইনের মধ্যে গিয়ে রাখলেন ডেমো ডিজাইন, ডেমো ডিজাইনের মধ্যে হচ্ছে কি ক্লায়েন্টস ভিডিও, ঠিক আছে, বা ক্লায়েন্টস ডেমো ভিডিও, বা কিছু একটা ফোল্ডার তৈরি করলে যেখানের মধ্যে আপনি যখনই নতুন নতুন ভিডিও তৈরি পাইছেন সেই ভিডিও গুলো ওখানে করে রাখছেন, শর্ট ভিডিও ছোট ছোট। সো কোনো কারণে একটা ক্লায়েন্ট যদি এসে বলে এই তুমি কি স্লাইডার বানাইতে পারো, তখন আপনি কি করবেন, 3 থেকে 4 রকমের স্লাইডার যে ভিডিও আছে ধাপ ধুপ দিয়ে দিবেন, ঠিক আছে? সো দেখলো, পছন্দ হইলো, দিয়ে দিল, ঠিক আছে? আচ্ছা, এগুলা অর্গানাইজড হবেন। এখন থেকে যদি অর্গানাইজ না হন তাহলে কিন্তু পরবর্তীতে যখন যাবেন না, মানে আপনি ধরেন কাজ অনেক বেশি পাচ্ছেন, তখন দেখা যাবে যে আপনার ক্লায়েন্টকে ম্যানেজ করতে, বা হচ্ছে একটা ক্লায়েন্ট কিছু একটা চাইছে সেটা দিতে আপনার অনেক সময় লাগতেছে, বুঝছেন? আর যখন আপনি অর্গানাইজ থাকবেন তখন এটা দিতেও পারবেন, ক্লায়েন্ট সহজে ফুটেও যাবে। তারপরে আসেন দেখেন এগুলা এগুলা তো কোনো সমস্যা নেই, এগুলো তো করাই যায়। হোভার তারপরে করলে আসেন, এভাবে সামনে কিভাবে আসে, ছবিগুলো জুম হয়ে এটা যায়। হচ্ছে এগুলা হচ্ছে অ্যাডঅনস এর কাজ ভাই, এটা হচ্ছে এটাতে তো আমার করা নাই, দাঁড়ান আর ভাইয়া বর্ডার দেখ, রেডিয়াসটা কতটুক দিলে আর কি বাটন একটা মানে সার্কেল হবে এরকম? 50, সব পাশে 50 দিবেন তাহলে সার্কেল হয়ে যাবে। এই যে দেখেন, এইখানে আমরা একটু আনলাম কি, আমার এই ওয়েবসাইটে যেহেতু ওই যে এক্সটেনশন দেওয়া আছে, আমরা দেখি যে কি কি শো করে। আচ্ছা, এরা কিন্তু অ্যাডভার্টাইজ গুগল পিক্সেল সেট করা আছে, ঠিক আছে? ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এটা মেবি এরা ওয়ার্ডপ্রেস দিয়ে মানে করেনি, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করেনি, ঠিক আছে? রিয়াক্ট দিয়ে করছে, নেক্সট জেএস আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে নাই, এখানে নাই। সো এইটা হচ্ছে কি, এই যে এইচটিএমএল সিএসএস শেখার দরুন এগুলা দিয়ে এগুলা করছে, ঠিক আছে? এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে করছে। তো আপনার এই ইফেক্টে লাগবে এরকম কিছু না, আপনি যে অ্যাডঅনস ইউজ করতেছেন বা ক্লায়েন্ট আপনাকে যে অ্যাডঅনস ইউজ করতে বলছে সেটা দিয়ে আপনি করে দিলেন, ঠিক আছে? একদম সেম এই জিনিসে যে পাবেন তা কিন্তু না। আচ্ছা, এবার আসুন। হুম, আর কি, আর তো এই ওয়েবসাইটে কোনো খুব ভালো কিছু জিনিস দেখি না, ঠিক আছে? আরেকটা জায়গায় আমরা যাইতে পারি, আমরা দেখি ব্লগে কোনো কিছু ভাইয়া দিছে ওয়ার্ডপ্রেসে কিনা। কি কোনো লেয়ার অ্যাড করা যায়, মানে ফটোশপে বা ইলাস্ট্রেটর করে নিয়ে এসে লেয়ার করা, এরকম করা যায় কি? বুঝি নাই আপু, কোথায় ওই লেয়ার অ্যাড করবেন? মানে কোনো ডিজাইন করার জন্য লেয়ার হুম, কি এখানে অ্যাড করা যায়? মানে একটা ডিজাইন করলাম, সেকশন মেবি। ডিজাইনের 2-3টা মানে থাকলো, পিক থাকলো বা ডিজাইন করলাম, ওইটা নিয়ে এসে এখানে করে ফটোশপের মতো আর কি করা যায় কিনা হুম। ওয়ার্ডপ্রেসে? যায়? না আপু, ফটোশপের মতো এরকম তো করা যায় না। আপনি আর কি ওখান থেকে ছবি বানায় না এনে আপনি ওয়েবসাইট যেটা বানাইছেন এইটা ফটোশপে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে খুব সুন্দরভাবে মকআপ তৈরি করবেন, ঠিক আছে? যেটা হুম। দেখতে অনেক সুন্দর লাগবে। সো মকআপ গুলো এই ক্লায়েন্টকে শো করাবেন, বুঝতে পারছেন? আমি একটু দেখাই মকআপটা, যদি দেখাই বুঝতে পারবেন আরো হয়তো ভালো। আচ্ছা, এখানেই থাকতে পারে। আচ্ছা, এই যে এই টাইপের আর কি মকআপ টকআপ তৈরি করবেন, হ্যাঁ? ধরেন যে একটা ওয়েবসাইট বানাইছেন, ওয়েবসাইট বানানোর পরে এরকম কিছু সিঙ্গেল পেজের ছবি নিছেন, ফুল পেজের, তারপরে এগুলা মকআপ তৈরি করবেন। যদি নিজে পারেন করবেন, যদি না পারেন ইউটিউব দেখবেন, ঠিক আছে? আর আমরা তো এমনি দেখাবো, আমি যদিও আর কি অত ভালো পারি না ওই মকআপ টকআপ তৈরি করতে। তো আপনি আর কি, আপনারা যদি পারেন তাহলে খুব ভালো। অনেকে তো আছেন গ্রাফিক ডিজাইন করেন আর কি।
আমি এইটা না, আমার আরো কিছু এখানে মকআপ দিছিল, গেল কি? আচ্ছা, যখন দেখাবেন ওইটা তখন দেখে নেবো। হুম। আচ্ছা, এই যে এইটার কথা বলতেছিলাম। এই যে এই টাইপের মকআপ তৈরি করবেন, ঠিক আছে? আপনি একটা কাজ করছেন, কোনো না কোনো স্টাইলে একটা মকআপ টকআপ তৈরি করছেন, এগুলো ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্ট এগুলো দেখতে বেশি পছন্দ করে, ঠিক আছে? হুম, জি। আচ্ছা, এই যে এইখানে একটা জিনিস দেখলাম, এই ওয়েবসাইটে হলো এই ওয়েবসাইটটার কিন্তু ফাংশনালিটি ভিতরে অনেক আছে। আমরা হোম পেজ দেখছি, হোম পেজে কিছুই নাই, ঠিক আছে? আমরা যখন হোম পেজে গেছি, হোম পেজে কিন্তু কিছুই নাই, বাট এর ভিতরে হিউজ পরিমাণে ফাংশনালিটি আছে। তো এরকম টাইপের যখন একটা ওয়েবসাইট আপনার কাছে আসে, তো এটার প্রাইস কিন্তু অনেক বেশি হয়, ঠিক আছে? এবং এই টাইপের ওয়েবসাইট আপনার কাছে কখনো আসবে না, এটা আপনি মনে রাখবেন। আপনার যতদিন না এজেন্সি তৈরি হচ্ছে, তার আগে এরকম বড় টাইপের ওয়েবসাইট আসবে না। হ্যাঁ, সো আলটিমেটলি এখানের মধ্যে ফাংশনালিটি কি এটা সবাই বুঝতে হবে কিরকম। আমি একটু বোঝাই, একটু দেখাই। আমি ব্রান্ডসে গেলাম। আচ্ছা, এই যে একটা ফিল্টার, ঠিক আছে, এটা এখানে একটা ফাংশনালিটি অ্যাড করা আছে। দেন এইটার ভিতরে যদি যাই, দেখি এরা কি করে রাখছে। হ্যাঁ, দেখেন ও কি করছে, ও হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট দিছে এবং ওই প্রোডাক্ট রিলেটেড যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা তো আলটিমেটলি অনেক বড় কাজ, ঠিক আছে? এটা এজেন্সি ছাড়া কখনোই আপনাকে দিবে না, এটা কোনো কিছুতেই আপনাকে দিবে না। দেখা গেছে কি যে এজেন্সি কি করছে, যে ওইটা তো করছে করছে, পাশাপাশি যে প্রোডাক্ট গুলো অ্যাড করছে সেই টাইপের ওয়েবসাইট গুলো তারা হাতায় নিছে। তার মানে এটা একটা বিগ প্রজেক্ট ছিল। এইরকম। হ্যাঁ, ভাই প্রত্যেকটার জন্য এই আলাদা, এবং একটা প্রজেক্টের এরা প্রাইস একটা কিরকম হতে পারে? কোলাবোরেশন করছে। হ্যাঁ ভাই, ওরকম বলেন। একটা ওরকম একটা ওয়েবসাইটের প্রাইস কিরকম হতে পারে ভাই? এরকম ধরেন, এইটা তো ওরা করে নাই, মানে সবগুলো সাইট ওরা তৈরি করে নাই, শুধুমাত্র ওই সাইটটাই যদি তৈরি করে, ঠিক আছে? মোটামুটি একটা এজেন্সির কাছে যখন যাবে, সেটা যদি ইউএসএ বেসড হয়, ঠিক আছে, মানে প্রাইসটা যদি ইউএসএ বেসড করেন আর যদি বাংলাদেশি বেসড করেন, আমি দুইটা বলতেছি, মোটামুটি ইউএসএ বেসড করলে এইটার প্রাইস না হোক প্রায় ধরেন যে আহ $4,000 থেকে $5,000 হবে, ঠিক আছে? এরকম ডলার হবে একটা যখন এজেন্সির কাছে যাবে। আর এগুলা কখনোই পার্সোনাল ইয়াকে দেয় না, ছোটখাটো ফ্রিল্যান্সারদের এগুলা প্রজেক্ট কখনোই দেয় না। আর যেগুলা, এটা যদি বাংলাদেশি কোনো কিছুতে হয়, তাহলে বাংলাদেশিতে হলে আপনার খুব বেশি দিবে না, বাংলাদেশি হলে আপনার মনে করেন যে 60-70 হাজার টাকা দেবে, ঠিক আছে? এরকম ভাই এগুলোর ক্ষেত্রে মানে অনেক ওদের ভেরি করে। ওদের নিজস্ব টিম থাকে, আইটি টিম থাকে, ওরা সম্ভবত ডেভেলপ করে। না, ওদের যদি এই টাইপের কোম্পানি হয়, ওরা যদি ধরেন যে ওয়েবসাইট বিল্ড করে, এটা যদি কোম্পানি হয় তাদের, দেখি পার্সোনাল প্রফেশনাল ইনভেস্টর পার্টনার উইথ আস সাপ্লায়ার্স ক্যারিয়ার্স। আচ্ছা, ক্যারিয়ারে গেলে বুঝতে পারবো। ক্যারিয়ারে যদি আমি যাই, তাহলে আর কি দেখি, ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, এই যে ইনফরমেশন টেকনোলজি আইটি টিম তাদের আছে, রিসার্চ ডেভেলপমেন্ট হয়তো তারা নিজেরা করে নিতে পারে, ঠিক আছে? বাট এরা আর কি, ওই যে যেটাই হোক না কেন, তারা আর কি এজেন্সির মাধ্যমে এই কাজগুলো করে। এটা অবশ্যই মনে রাখবেন, এই ধরনের বড় ওয়েবসাইট গুলো এজেন্সির মাধ্যমে করে। তো স্যার এটা এবং এবং ইউনিলিভারের কিন্তু একটা কোম্পানি স্যার, পিএনজি। আচ্ছা, পিএনজি ইউনিলিভারের মতো কোম্পানি, না ইউনিলিভারের সাথে কোলাবোরেশন করতেছে আর কি? না এটা মানে ওটা সিমিলার টাইপ কোম্পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় কোম্পানি আছে, সমস্যা নেই। এগুলা হচ্ছে, এটা হচ্ছে বাইরের ইয়ে হিসেবে প্রাইস বলছি। যেমন আমি একটা বলি। বলেন বলেন ভাই। স্যার বললাম আমাদের প্রোডাক্ট বেস। হুম, প্রোডাক্ট বেস, বাট এখানে ভিতরে হচ্ছে ফর্মের ইন্টিগ্রেশন অনেক আছে, তারপরে হচ্ছে কত ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অনেক কাজ আছে এটার ভিতরে। এখন একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে ধরেন যে এই আপনি যে ফ্রিল্যান্সিং করতেছেন, হ্যাঁ ফ্রিল্যান্সিং করতেছেন, বাইরের ইউএস এর একজন মানুষ, ইউএসএও তো অনেক ফ্রিল্যান্সিং করতেছে। তো ইউএস এর একজন মানুষ কেন আপনার কাছে আছে?
এটা একটু বলেন তো দেখি কেন আসে আপনার কাছে? ভাই চিপ ভাই লেবার ভাই কমে আমরা পায় থেকে, গরিব, হ্যাঁ হ্যাঁ। কম টাকায়। বা কম টাকা করাইতে হ্যাঁ, পারে সেগুলো। আসলে এখানে আসলে কি রকম হয় আমি বলি। আহ, একটা একটা অভিজ্ঞতা শেয়ার করি, ঠিক আছে? এটা আমার মোটামুটি উম, প্রথম লেভেলের প্রথম দিকের আর কি কাজ। হ্যাঁ, প্রথম দিকের কাজের ক্ষেত্রে আমি কাজটা পাই নাই, বাট আমি বলতেছি একটা এলএমএস ওয়েবসাইটের জন্য আসছিল, ঠিক আছে? একটা টিম আর কি, 4 জন ছিল ওই টিমে। তো তাদের সাথে যখন আমরা কথা বললাম, কথা বলার পরে তারা আর কি একটা এগ্রিমেন্টের মতো বা হচ্ছে একটা প্রপোজাল দিছিল যে তোমরা এই এই জিনিস করে দিতে পারবা কিনা। তারা বলছে হ্যাঁ এটা করে দিতে পারবো, সমস্যা নেই, আমরা ইয়ে করব। আর এবং তারা ডিউরেশনটা শুনতেছে না। তা আমরা বললাম যে এটা মোটামুটি আমাদের প্রায় 40 to 15 days লাগবে, ঠিক আছে? মানে 40 থেকে 50 দিন এইরকম আর কি, মানে অ্যারাউন্ড 2 months এরকম বলছে। তো ওদের তাতে কোনো সমস্যা নেই। এখন তারপরে বললো যে এটা প্রাইস কত তুমি ডিমান্ড করতেছো? তা আমরা বলছি যে আমরা প্রাইস, ঠিক আছে? ইতিমধ্যে ওরা কিন্তু আরো 3-4টা টিমের সাথে কথা বলছে এবং 3-4টা টিমের সাথে কথা বলে তারপরে আমাদের কাছে আসছে এবং এটাই ছিল আমাদের লাস্ট টিম। তো তারা আগে 4-5টা টিম থেকে যে কোনো একটা টিমকে এই কাজটা দিবে এবং তারা ডিরেক্ট বলছেই যে আমরা কিন্তু আগে এই টিমের সাথে কথা বলছি এরকম এরকম, ঠিক আছে? এটা বলছি, বলে নিছি। তা আমরা বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা ওটা করে দিতে পারবো। সো ইয়া, তো পরের দিন আমরা আর কি ওইটার জন্য প্রাইস রেজ করছি, ঠিক আছে? তো তখন কিন্তু দাম অনেক কম ছিল, মানে অনেক ইয়া ছিল আর কি। এটা হচ্ছে করোনার পর পর আর কি। হুম। তো তখন ওই ওয়েবসাইটের জন্য আমরা বলছিলাম যে আমরা এটার জন্য $1300 নেব, ঠিক আছে? আমরা বলছিলাম যে $1300 নেব। তো তারা 1 ঘন্টা পরে আবার একটা নতুন মিটিং এ আসছে, নতুন মিটিং এ এসে বলতেছে যে আমরা তোমাকে কাজটা দিতে পারতেছি। তা আমরা আর কি ওই রকম হতাশ হইনি, ঠিক আছে? আমরা জাস্ট শুধু শুনতে চাইছি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কাজ তুমি দাও নাই, কিন্তু কাজটা আমরা না পাওয়ার কারণটা কি, ঠিক আছে? এটা কাজটা আমরা না পাওয়ার কারণটা কি? তো সে বলল যে আমরা তো এইটার ইনিশিয়াল বাজেট ফিক্সড করছি $7,000, তুমি কিভাবে $1300 চাও? ঠিক আছে? ইউএস এর কিন্তু মানে তাদের কথাটা হচ্ছে এটা, আমরা তো এটা জাস্ট ইনিশিয়াল ডলার, মানে একদম মিনিমাম এটা ফিক্সড করছি $7,000, আর তুমি এখানে চাচ্ছ মাত্র $1300। বাট এইখানে আমরা যে $1300 চাচ্ছি, ঠিক আছে, এই $1300 আমাদের কাছে কিন্তু অনেক ইফেক্টিভ, মানে $1300 মানে হিউজ একটা টাকা আমরা এখানে ভাবছি। বাট তাদের কাছে মিনিমাম মানে এই রেঞ্জ, এই ঘটনাটা বলার কারণ হচ্ছে তাদের মিনিমাম রেঞ্জও আমরা স্পর্শ করতে পারিনি। সো তারা এটা ভাবছে যে আমরা এত কম টাকায় যেহেতু কাজ করবো, আমরা কাজটা পারফেক্টলি করতে পারবো না। আমার কথাটা বুঝাইতে পারছি? জি ভাইয়া, তো ওটা কি এইরকম একটা ফাইবারে বিষয়। পেয়েছেন? কোথা থেকে ওটা হ্যাঁ, ক্লায়েন্টটা না এটা ক্লায়েন্টটা ফাইবার থেকে না ভাই, ফাইবার থেকে এরকম বড় বড় ক্লায়েন্ট মানে খুব কমই আসবে, ঠিক আছে? ফাইবার থেকে না, এগুলো হচ্ছে এজেন্সি থেকে আসে আর কি, ডিরেক্ট ডিরেক্ট আপনাকে নক করে। তো যখন আমরা এজেন্সির একটা আইডেন্টিটি থাকবে বা হচ্ছে ধরেন যে একটা বড় কোম্পানির আইডেন্টিটি থাকবে, তখন আপনার কাছে এরকম প্রজেক্ট নিয়ে আসবে। বাট আপনার কাছে এমনি এই যে একজন ফ্রিল্যান্সার তার কাছে এরকম আসবে, বুঝছেন? এরকম। বাট এখানে এদের ইয়াটা একটু দেখেন জাস্ট, আমরা ওটাকে যদি $1300 ইয়ে করি, আমরা আর কি ওইটাকে ভাবতেছি যে ওখানে আসলে $1300 কিছু না, আমরা মোটামুটি আর কি $200 একটা কাজ বা এরকম একটা কাজ আমরা ভাবি। হ্যাঁ, ভেবে আর কি ওই কাজটা করি, মানে আমরা ভাবি যে আসলে আমাদের এইটা করতে ওই রকম টাকা লাগবে না, বা হচ্ছে আমাকে 20,000 যদি দেয় আমি এই ওয়েবসাইট করে দেবো। বাট তাদের ডিমান্ডটা থাকে আমাদের থেকে 10 থেকে 20 গুণ বেশি, ঠিক আছে? তো এই কারণে আপনি ওই ওই জন্য আমাকে যেই বলছে, আমরা কিন্তু অনেকজন আমাকে বলছেন যে ভাইয়া এইরকম একজন ওয়েবসাইট চাচ্ছে, কিরকম প্রাইস বলবো? আমি কিন্তু সবার প্রথমে বলি যে তার রিকোয়ারমেন্ট কি এবং কোন দেশের ক্লায়েন্ট, ঠিক আছে? তো বাইরের যখন ক্লায়েন্ট তখন বুঝে শুনে একটু কথা বলবেন, ঠিক আছে? তো এইটা আর কি যে তারা আর কি ভাবে যে আমি যখন ভ্যালুলেস কোনো একটা কাজ করে দেবো, আর ওরা এই কারণেই আসে। ধরেন আমাকে একটা কাজের জন্য $100 দিছে, ঠিক আছে? তো $100 দিছে, আমি তো মহা খুশি যে $100 পাইছি, বাপরে বাপ, একদম উল্টাই দিছি, ঠিক আছে? বাট তাকে আসলে ওই কোম্পানি থেকে ধরেন যে এইচআর ডিপার্টমেন্টের একজন তাকে বলছে যে এই তুমি একটা ওয়েবসাইট খুব দ্রুত একটা ফ্রিল্যান্সারের দ্বারা তুমি করে নিয়ে আসো, তোমাকে ডিমান্ড করা হচ্ছে, তুমি $250 মধ্যে করে আনো। বুঝতে পারছেন? এরকম। তার মানে তাকে কিন্তু হিউজ একটা টাকা দেয়, সে তার অর্ধেক দিয়ে আমাদের কাছ থেকে একটা কাজ করে নেয়, বাকি টাকাটা তারাও নিয়ে নেয়। হ্যাঁ, এরকম একটা বিষয়। বাট আমরা এখান থেকে যখন কাজটা করি তাহলে এটা কোনো কাজই ছিল না, সেই লেভেলের একটা টাকা পাইছি, এরকম একটা। বুঝছেন? তো এই জন্যই হচ্ছে দেখবেন ইউএস এর বায়াররা পাকিস্তানকে টার্গেট করে আর বাংলাদেশকে টার্গেট করে। বাংলাদেশকে এখন একটু কম টার্গেট করে, কারণ বাংলাদেশের মার্কেট প্লেসটা আসলে
সবাই ধ্বংস করে ফেলছে, ঠিক আছে? যে ট্রাস্টেড একটা ইস্যু ছিল বাংলাদেশের মানুষদের উপর প্রথম দিকে ফ্রিল্যান্সিং এ, সেই জিনিসটা ধীরে ধীরে ধ্বংস করে ফেলতেছে মানুষজন, বুঝছেন? তো এই কারণে এরা আর কি এখন একটু বাংলাদেশের মানুষজন একটু কম ইয়ে করে, বাট পাকিস্তানে কিন্তু পাকিস্তানের ধ্বংস মানুষজন খুব করতেছে কম দামে বলতে করে ভাই, ফেলে। মানে এটা মানে হচ্ছে বাংলাদেশের এটা মানে হচ্ছে দেখেন, আপনি যদি একটা অ্যালগোরিদম দেখেন, সেটা হচ্ছে যে করোনার আগে আর করোনার পরে, ঠিক আছে? করোনার আগের 1 বছর আর করোনার পরের 1 বছর, এরকম যদি একটা অ্যালগোরিদম কোনো কারণে একটু সার্চ টার্চ করেন, তাহলে দেখবেন করোনার আগে যদি 1 লাখ প্রোফাইল তৈরি হয়েছে, তাহলে করোনার পরে দেখবেন 3 লাখ প্রোফাইল তৈরি হয়েছে, ঠিক আছে? ফাইবারের মধ্যে। এখন 1 লাখ প্রোফাইল যখন ছিল, সেই 1 লাখের মধ্যে পটেনশিয়াল কিছু ছিল, বাট যখন তিন লাখ প্রোফাইল তৈরি হতে গেছে, সেই 3 লাখের মধ্যে 30% পটেনশিয়াল ছিল, 70% পটেনশিয়াল ছিল না। কেননা যখন এই যে করোনা শুরু হলো, তখন কি সবাই জাস্ট কোর্স সেল করা শুরু করছে। এখন কোর্সের মধ্যে কেউ পারুক আর না পারুক, তখন কিন্তু ফাইবার এরকম কঠিন ছিল না। আমার মন চাইছে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখছি, ঠিক আছে? এরকম একটা বিষয় ছিল। বাট এখন এখন যারা আসতেছে তারা কিন্তু এই যে এটা রেস্ট্রিকশন বেশি দেওয়ার কারণেই তারা একটা প্রপার স্কিল ডেভেলপ করে তারপরে ঢুকতেছে। সো এই কাজটা যদি আগেই করে রাখতো, তাহলে বাংলাদেশের মানুষ এভাবে আর ফাইবারের মার্কেট প্লেসটাকে এইভাবে আর নষ্ট করতে পারতো না, বুঝতে পারছেন? এইভাবেই আর কি আমাদের একটু কমে গেছে, ইমপ্রেশন গুলো। হ্যাঁ ভাই বলেন, কেউ কিছু বলবেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া ওই যে আপনার দুইটা আমি ওয়েবসাইট দিয়েছিলাম, এগুলা কেমন ইয়া, মানে এগুলাতে কি খুব বেশি কস্টিং এর ওয়েবসাইট আপনার আমাকে হোয়াটসঅ্যাপে? দুইটা রবিউল ভাই, আচ্ছা দেখি। আর হচ্ছে আমার আর একটা সমস্যা আমি বুঝতেছি না, একটু স্ক্রিন শেয়ার দিলে আমি দেখাইতে পারতাম আর কি। আচ্ছা ওয়েট, আমি আগে স্ক্রিনশটটা অফ করে যাচ্ছি আপনার ওখানে, তারপরে আবার স্ক্রিন অন করতেছি। ভাই আমি একটু কাজে বাইরে ছিলাম, আজকে প্রেজেন্টটা দিতে পারি নাই ভাই, এখন কি দেওয়া যাবে একটু? হ্যাঁ দেন, ওটা দেওয়াই আছে তো শীটটা। না ভাই, আমার ওই মেসেজে আমি পরে ঢুকছি তো ওইখানে মেসেজ গুলো আর কি নাই। আহ, ভাই আর একটু এমনি চান কেউ একজন দিয়ে দিবে তো। ভাই এখন ওই যে রেকর্ড হয়েছে তো ফুল ক্লাসটা ভাই? দিয়ে দিছি, হ্যাঁ চেক করেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বা আজকে যে ইন্ডিভিজুয়াল গ্রুপিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন, তো ওটা ওটা কিভাবে, আমি প্রথমের দিকে ছিলাম না ক্লাসে, আচ্ছা, প্রথমের দিকে। এটা সিদ্ধান্তটা নেওয়ার মধ্যে ছিল হচ্ছে যে আপনার একটা আপনি ফর্ম ফিল আপ করতে পারেন নাই? না, ফর্ম ফিল আপ করেছি, হ্যাঁ, কিন্তু ওটা কিভাবে কি সিদ্ধান্ত হবে, মানে গ্রুপিংটা? এটা সিদ্ধান্তটা আমি আর কি আপনাদের প্রথমে দেব, দেন আপনাদের যদি ভালো না লাগে তাহলে হচ্ছে পরবর্তীতে আমি চেঞ্জ করব, সমস্যা নেই, ঠিক আছে? আমি যেটা দিচ্ছি সেটাই যে পারফেক্ট হবে তা কিন্তু, বাট আমি আর কি যতটুকু এই কয়েকদিন ক্লাস নিছি, এই ক্লাসের মধ্যে তো আমি মোটামুটি আর কি বুঝছি যে কে অ্যাক্টিভ বা কে হালকা পাতলি কাজ করতেছে বা কার কাজ একটু ভালো হচ্ছে না হচ্ছে। তো এগুলা ডিপেন্ড করে আমি আর কি একটু গ্রুপটাকে আলাদা আলাদা করব। দেন পরবর্তীতে আপনাদের যার যার পছন্দ হবে না বা সবারই ধরেন যে পছন্দ হইলো না, কোনো সমস্যা নেই, আমাকে বলবেন, দেন আমরা তখন আরেকটা ডিসিশন নেব। বাট আমি চাই আপনারা একটা ইন্ডিভিজুয়াল গ্রুপে প্রথমে জয়েন হন এবং সেইখানে অ্যাক্টিভিটি গুলো মেনটেন করেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফার্স্ট আর কি প্রায়োরিটি, আমি এটা চাচ্ছি। আচ্ছা চলেন এই ওয়েবসাইটটাও দেখি, একজন দিল, রবিউল ভাই দিছে, উনি কিন্তু মোটামুটি একটা প্রজেক্ট পাইছে, ঠিক আছে? ওনার ওই ভাই প্রজেক্ট স্ক্রিন শেয়ার করে নেন, স্ক্রিন শেয়ারটা করে নেন। ওনার ওই প্রজেক্ট প্রায় সাইন ইন হতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধরেন দেখতেছেন তো, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তো ওনাকে কি দিছে, একটা ওয়েবসাইট দিছে। আচ্ছা, দেন এখানে এই যে উপরে যেটা আসছে, এটা একটা হচ্ছে কি পপ আপ টেমপ্লেট, ঠিক আছে? এটা প্রথমের দিকে আসে ই কমার্স গুলোতে, আমরা যে রকম টাইপের ওই যে মাঝে মাঝে ব্ল্যাক ফ্রাইডে থাকে না, বা হচ্ছে সেল চলতেছে, ফার্স্ট সেল, এই টাইপের। আচ্ছা, তারপরে দেখেন এগুলোতে কিন্তু কোনো ফাংশনালিটিতে নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? এটা তেমন কিছু না। আসলাম দেখি কি অবস্থা। আচ্ছা, শর্টস এর ভিডিও দিছে। আচ্ছা,
আছে কোনো ফাংশনালিটিতে এখন পর্যন্ত? নাই নাই নাই। আচ্ছা, বাই নাও একটু ক্লিক করে রাখি। আচ্ছা, ধরেন হোম পেজ, যেটা হোম পেজের মধ্যে কিছু আমি দেখতেছি না আপাতত। এখন এইখানে আচ্ছা, দেখি একটার ভিতরে যাই, ফাংশনালিটি কত দূর পর্যন্ত আছে। আচ্ছা, এখানে একটু খালি ইয়ে আছে, সেটা হচ্ছে কি প্রথমে উপরে যেটা, এটা তো হচ্ছে আমাদের ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি, এটা করলাম। দেন এই সাব ক্যাটাগরির ভিতরে আরেকটা কাজ আছে, সাব ক্যাটাগরির ভিতরে একটা করে ফিল্টার দেওয়া আছে, ঠিক আছে? এইটা একটা ছোটখাটো, খুব বেশি বড় না। তারপরে আসি, কার্ড টার্ট আছে। আচ্ছা, মানে ওই কাস্টমার চাচ্ছিল যে কেউ তার ওয়েবসাইটে ঢুকতে গেলে প্রথমে যেন রেজিস্ট্রেশন করে আর কি, মানে তাকে একটা আচ্ছা মেইল আচ্ছা, অ্যাড্রেস দিয়ে ঢুকতে হবে। এইটা কিভাবে? এটা হচ্ছে পপ আপ করবেন, এই যে এইরকম দেখেন, আচ্ছা এই যে এরকম একটা পপ আপ ফর্ম বিল্ড আপ করবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি টেমপ্লেট আছে না, টেমপ্লেটে ক্রিয়েট করবেন, কিন্তু ওখানে শুধুমাত্র ফর্মটা দিবেন, তাহলে যখনই আসবে সে প্রথমে ফর্মে ইয়ে করে যাবে। তবে একটা জিনিস আছে, যে আপনি যদি, মানে আমি বলি আর কি, যে আমি জানি না এটা কোন, কে কোন বায়ার চাচ্ছে, তো তাকে একটু বুঝায় বলবেন যে আপনি যদি প্রথমেই বলেন যে লগ ইন করে তারপরে আমার ওয়েবসাইটে ঢুকতে হবে, তাহলে সে ট্রাফিক হারাবে, ঠিক আছে? এবং সে কাস্টমার হারাবে। এটা মানে এটা সব তাকে একটু তথ্য বুঝায় বলবেন। মেইল অ্যাড্রেস দিতে চাবে না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ আমরা ওটাকে অনেক বিরক্তিকর একটা জিনিস মনে করি, ঠিক আছে? মনে তো করি। হ্যাঁ, আমি দেবো, আমি আমার মেইল অ্যাড্রেস চাইলে দিতে পারি। কোন একটা অর্ডার যখন পারচেস করতে যাব তখন হয়তো আমি দিতে পারি। বাট প্রথমেই কেউ যদি এসে এইরকম একটা জিনিস দেখে যে আমাকে এখানে লগ ইন করে ঢুকতে হবে, আমি আমি গ্যারান্টি আছি 100% এর মধ্যে আপনার 90% ব্যাক করে যাবে, ঠিক আছে? মানে আর ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকবে না, ওই 10 জন যে ঢুকবে ওই 10 জনই খেলে ঢুকবে, ঠিক আছে? এটা তাকে একটু ভালো করে বুঝাবেন। এখন তারপরেও যদি চায়, হ্যাঁ ভাই, এটা খুব বিরক্তিকর ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে কিন্তু বুঝতে হবে, ধরেন ক্লায়েন্ট যেটা চাইছে, ঠিক আছে? ক্লায়েন্ট যদি না মানে, মানে নাসরবান্দা হয়, তাহলে আপনি করে দিলেন, সমস্যা নেই। বাট তাকে কিন্তু অবশ্যই এইটার জন্য কি হতে পারে এইটা অবশ্যই একটু জানাই দিবেন, ঠিক আছে? যে আসলে এইরকম হলে তুমি কিন্তু জানাইতে হবে আর কি। হ্যাঁ, কিছু ট্রাফিক হারাবা, ঠিক আছে? কিছু না, প্রায় 50% এর বেশি তুমি ট্রাফিক হারাবা, এরকম, এটা আর কি বলবেন। তো এইটার উপর, এইটার ভিতর তেমন কোনো ফাংশনালিটি নাই, ঠিক আছে? নাই আসলে। আহ উনি আরেকটা চ্যাট ফাংশন অনলাইন, চাচ্ছিল হোয়াটসঅ্যাপ, যে এগুলো। ওনাকে কেউ অর্ডার করলে ওই কাস্টমার যেন অর্ডারটাকে ট্র্যাক করতে পারে যে কোথায় কি অবস্থায় আছে। ওইটা কি সম্ভব নাকি? ও, ট্র্যাক করতে পারে, ট্র্যাক করার করতে পারার ওই জায়গাটাই তো আর একটা ধরনের আর কি ইয়ে আছে, একটা ফর্ম আর কি, বুঝছেন? ওইটা আর কি, ওই ফর্মটাতে একটু ইয়া লাগে। আর এমনি যদি ট্র্যাক করতে না চায় তাহলে সমস্যা নেই, ঠিক আছে? ওইটাও তো পিক্সেল সেট আপ করে তো করে ইয়ে করে না, ওয়েবসাইটে। পিক্সেল দিয়ে আপু দেখে শুধুমাত্র যে আপনার ওয়েবসাইটে কতজন ঢুকতেছে কতজন বেরোচ্ছে এইটা। হ্যাঁ, কিন্তু উনি বলছে যে ধরেন আপনি একটা অর্ডার নিয়েছেন, অর্ডার নিয়ে অর্ডারটা 3 দিন পরে কোথায় আছে, আসলে শিপমেন্ট হয়েছে কিনা, বা হচ্ছে আপনার কাছে আসতেছে কিনা, বা হচ্ছে ওরা এখনো অর্ডারটাকে কমপ্লিট করছে কিনা, এরকম আর কি। কমপ্লিট করছে কিনা এটা দেখতে পারবে, বাট ট্র্যাকিংটা যেটা অর্ডার ট্র্যাক, যে আজকে আমি দিলাম কালকে কোথায় আছে নাই, এখানে হালকা একটু কাজ আছে, খুব যে বেশি আছে তা না, আছে একটু হালকা। হ্যাঁ, বলেন। স্যার অর্ডার ট্র্যাকিং এর জন্য তো স্যার ওই যে কুরিয়ার কোম্পানিগুলো এপিআই দিয়ে দেয়। হ্যাঁ, ওই কুরিয়ার কোম্পানির সাথে এপিআই নিলে তখন ওরা কানেক্ট করে দিতে পারে, আর নিজে যদি বিল্ড আপ করতে যায় তখন ওই যে আর কি ব্যাক এন্ডে যাইতে হবে, ব্যাক এন্ডে গিয়ে ওই ফর্মটা ক্রিয়েট করতে হবে। এটা আচ্ছা কিন্তু ভাই, ভাই আরো কিছু নেই। হ্যাঁ, এইটা আরো ইজি আর কি। হ্যাঁ, পরে উনি বলছে এটার মতো কিন্তু করে করে নিবে আর কি। আচ্ছা, কিন্তু আপনি আমাকে মেবি দুইটা না একটা ওয়েবসাইট দিয়েছিলেন একটু কয়েকদিন আগে, জি সেইখানে জি আমি বেশ কিছু ফাংশনালিটি দেখছিলাম, ওইটা আর এটা কি এই একই? দুইটাই। আচ্ছা, ওইখানে চাইলে ওইটা কি ফোনের ভার্সনে মনে হয় ফাংশনালিটি বেশি আসছিল, হ্যাঁ, হতে পারে। দুই একটা। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, আমরা কিন্তু ফোনের জন্য কিছু জিনিস রাখতে পারি। আমরা যখন এই যে সাইট রেসপন্সিভে যাব, রেসপন্সিভে গেলে কিন্তু আমরা এই জিনিসটা দেখবো, ঠিক আছে? যে আমরা চাচ্ছি ফোনে যখন আসবে তখন সে এই সেকশনটা দেখবে, কিন্তু যখন পিসিতে যাবে তখন আবার এই সেকশনটা দেখবে, এই টাইপের, ঠিক আছে? তো সেদিন আমি দেখছিলাম আরো দুইটা ফর্ম ছিল, সেই ফর্মগুলো কই?
আমি ফর্মটা নিয়ে আপনাকে মেবি বলছিলাম। ওরা কি ওই ফর্ম সরাই নিছে নাকি? ওখানে প্রথমে আমি যখন গেছিলাম তখন এইখানের মধ্যেই দুইটা ফর্ম ছিল একদম উপরেই। এই না ফর্মটা ছিল এখন না। আজকে আমার চোখে পড়তেছে না। আরে এটাতে কিছু নাই, এই টাইপের এটা করে দেওয়া যাবে। এটা তো শোকেসিং টাইপ, এটা তো ইয়ে নাই, এখান থেকে তো পার্সেসের কিছু নাই মনে হয়। দেখি এটার ভিতরে যাই, এই যে গেট কোড, লগ ইন টু ভিউ প্রাইস। ও আচ্ছা, এটা তো অ্যাফিলিয়েট ওয়েবসাইট। দেখি কোথায় নিয়ে যায়, অ্যামাজনে না কোথায়। অ্যাফিলিয়েটও করে নাই, এটা হচ্ছে তারা ডিরেক্ট তাদের যে আলাদা শপ আছে স্যার ওই যে বা হচ্ছে এখানে তার সাথে যেমন কোলাবোরেশন করছে ডিভাইডারটা সেখানে দেখা চলে যাচ্ছে যাচ্ছে। না ফুল পেজে, হ্যাঁ আপু বলেন, আপু বলেন, শুনি নাই। ওই যে আপনি এখন ওই যে ওই ওয়েবসাইটে দেখেন না ডিভাইডারটা ফুল, শুনেছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো? এখানে হ্যাঁ আপু এখন শুনতেছি, বলেন। হ্যাঁ ওই যে ডিভাইডারটা ফুল পেজে শো করছে না নিচে ফুটারে, তো আমি যখন দিতে যাই এটা আর কি মানে ফুল হয় না, ওই যে নিচে একদম ফুটারে, হ্যাঁ এই যে ফুটারে আপু আসছি। ফুটারে এইটা না, ওই যে আরেকটা যে দেখাইলেন না ওইটাতে, আরেকটা কিছুক্ষণ আগে যে দেখলাম, তাহলে ওটার ব্যাকে এটা আসি, না দাঁড়ান ভাইয়া। দাঁড়ান ব্যাকে আসি। এটা হ্যাঁ এই যে আপু এটা ডিভাইডারটা যেমন ফুল পেজে ফুটারে, হ্যাঁ 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 দেখা হ্যাঁ যাচ্ছে না, তা আমি যখন দিতে যাই এটা আর কি অর্ধেক অর্ধেক আসে আর কি, মানে ফুল পেজে আসে না, ওই মানে কর্নারে ফুল উইথ, বুঝতে পারছি, আপনি ফুল উইথ দেন নাই আপু, ফুল উইথ দিলেই চলে আসবে। শুধু মনে সেকশনে যায় এর জন্য হয়তো। আপু এই ও যে লেফট আচ্ছা সাইডে, ঠিক আছে। লেফট সাইডে আপনি দেখতে পারবেন ফুল উইথ আর বক্স, আপনার বক্স দেওয়া আছে, হ্যাঁ ফুল উইথ দিলে চলে আসবে আর কি, ফুল উইথ দিলে আসবে। ভাইয়া এই ওয়েবসাইট গুলোতে কি এসএসএল ইউজ করছে? এখানে আপনি যে পেমেন্ট যখন করতে যাবেন তখন বুঝতে পারবেন। একটা পেমেন্ট দিতে যাই দেখি। আচ্ছা এখন আমাকে বলেন দেখি, এই ওয়েবসাইটটা একটা বাইরের ক্লায়েন্ট যদি চায়, ঠিক আছে, এই যে ধরেন এই যে বনো বনো ওয়েবসাইটটা যদি বাইরের ক্লায়েন্ট চায় তাহলে কি পরিমাণে আপনার ডিমান্ড করা উচিত? ভাই আমার তো বাইরের ক্লায়েন্টের ধারণা নাই। না এমনি বলেন আপনার, স্যার আমার তো সমস্যা নেই, আমি জাস্ট এমনি $1,000 শুনতেছি আর কি, ভাই সমস্যা নেই। $3,000-4,000। এটার জন্য স্যার $1,000 হওয়া উচিত। $50। আর আর ভাই স্যার $3,000 $1,000। কাজ তো কমন আছে ভাই। 1200 মেবি 1200 বেটার হবে যদি দুই এক না আচ্ছা, ওই যে 1200 কে যেন বললো না? না সরি স্যার, $50 তো মাত্র 5,000-এর মতো হবে, হ্যাঁ এটা তো অনেক কম। 1200 যে বলছে না, এটা মোটামুটি আর কি বাইরের ক্লায়েন্টের জন্য আপনি 700 থেকে শুরু করতে পারেন, তারপর যতই দিবে যেটা, ঠিক আছে। বাট এটা এখন একটা চিন্তা করেন, মানে আমি যদি বলি আর কি, আমরা যদি $100-ও দেয়, ঠিক আছে, আমরা করে দিতে বাধ্য, মানে আমরা এটা করে দিয়েও হ্যাপি, তাই তো, এরকম আর কি বিষয়টা। বাট ওরা কি করবে, ওরা ধরেন যে আপনাকে $700-ও দিল, আপনি আবার $700 সেই মানে মহা খুশি, হ্যাঁ, বাট আসলে তাকে কিন্তু এই ওয়েবসাইটের জন্য $700 দেওয়া হয়নি, না হোক $2,000 প্রায় দেওয়া হয়েছে, বুঝছেন, বাকিটা ও আবার দিছে। মানে যে ও যেখানে পায় কমায়া হাতায় করে নেয়। নিচ্ছে আর কি বাংলাদেশিদের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ওরা শিফট করতেছে, কেন শিফট করবে না? কারণ হচ্ছে ও যদি একটা ইউএসএ ডেভেলপারের কাছে যায়, ইউএসএ ডেভেলপার ঠিক তার মতো দামটা সে নিয়ে নেবে, ঠিক আছে। তো ইউএসএ ডেভেলপারের কাছে যখন যাবে তখন সে ঠিকই বলবে $2,000 থেকে $2,500 বা $3,000। সো সেই কাজটাই যদি আমার এখান থেকে সে $500-700 করে নিতে পারে, তাহলে কেন ওখানে আসবেন? বুঝতে পারছেন, এরকম আর কি। এগুলাতে তো সাইন ইন করতে হবে পেমেন্ট করার সময়, তাইলে সাইনিং আর কি করতে কাজ হবে আগে। সাইন ইন করে তারপরে আর কি দেখতে হবে যে আছে কিনা।
আর আরেকটা জিনিস দেখলাম সেদিন, এটা মনে হয় যে আমার পে নাকি একটা, ঠিক আছে, ওইখানে মেবি দেখলাম 1 বছরে 750 টাকাতে তারা আর কি ইয়েটা দিচ্ছে, অটো পেমেন্ট, ঠিক আছে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে এটা লাগানো থাকবে, আসবে, পেমেন্ট করবে, আপনার ডিরেক্ট ওখান থেকে কেটে নেবে। ম্যানুয়ালি কোনো ইয়ে করতে হবে না, যে ট্রানজেকশন আইডি মানে এগুলো দিতে হবে না, ঠিক আছে। ওইটা কি পার্সেন্টেজ আকারে ওরা চার্জ করবে নাকি 700 টাকা অ্যানুয়াল? না না, কিচ্ছুই নেবে না, কিচ্ছু নেবে না, ওদের কাছ থেকে জাস্ট ওই প্লাগইনটা কিনে নেবেন, প্লাগইনটা আপনাকে দিয়ে দেবে এবং প্লাগইনের সাথে আপনাকে ভিডিও দিয়ে দিবে, ঠিক আছে। ভিডিও দিয়ে দেবে, আপনি ভিডিওটা দেখে দেখে ওখানে অ্যাড করে দিবেন, বা ওদেরকে যদি বলেন তারাও এসে অ্যাড করে দিবে, শেষ, আর কিছু না। তো 1 ভিসা বছর যাবে মাস্টার আপনার প্ল্যান। ওখানে ভিসা ভিসা মাস্টার মাস্টার কার্ড দেখি এগুলো নাই, চলবে? আমি দেখছি হচ্ছে, না ভিসাটা দেখি নাই ভাই। আরো দেখতে হবে, হয়তো এরকম থাকতে পারে, আমি ওখানে আমাদের শুধুমাত্র তো পাইছি। ভিসা মাস্টার কার্ড সবকিছুই সাপোর্ট করে। কিনছেন কিনছেন? আর আমি হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথে কাজ করতেছি, তো তো আমাদের এখানে হুম পেমেন্ট হুম। পার্টনার হচ্ছে আমার পে। আচ্ছা আচ্ছা, আমার পে, হ্যাঁ আমার পে, না মেবি আমি মেবি দেখছিলাম হচ্ছে কত, ইউপে বা হচ্ছে আমার দোকান, এই টাইপের কিছু একটা, আমি জানি না ঠিক, ঠিক আছে। তো ওখানে আর কি দেখলাম সেদিন আর কি চোখে পড়লো, ঠিক আছে। তো ওইখানে দেখলাম যে ওরা ইয়ে করতে পারে নাই, ভিসা মাস্টার কার্ড এগুলো পারে নাই, তবে হচ্ছে লোকাল যে রকেট, বিকাশ, নগদ, এই তিনটা অ্যাড করছিল। তো এই যে ভাইয়ের আছে, ইলিয়াস ভাইয়ের, ওখানে কিরকম প্রাইস ভাই আপনার? আচ্ছা, আমাদের তো আসলে পরিচিত, মানে আমাদের যিনি সিইও আছে ওনার ফ্রেন্ড লাগে, এই জন্য আসলে ওনার এই আচ্ছা আচ্ছা, পেটাই ইউজ করতে দিয়েছে আর কি। মানে আর কি বললাম, হ্যাঁ, স্যার ফাংশনালিটির কথাটা বললাম আর কি। ফাংশনালিটিটা আমার পেতে আর কি, যেরকম আমরা তো নর্মালি হচ্ছে এসএসএল কমার্সটা ইউজ করা হয় সবচেয়ে বেশি বাংলাদেশে। হুম 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 হুম। এসএসএল কমার্সের পরেই হচ্ছে বর্তমানে আমার পে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার পে আছে, তারপরে যে সূর্য পে আছে, এগুলো ভালো আর কি। তো ওই যে মানে ওই ইয়ে দুইটা আছে, আর কি। উম, হ্যাঁ, তো যখন আপনি পে করতে যাবেন না তখন আর কি কেটে নেবেন, বাট এসএসএল কমার্সটা হচ্ছে সব থেকে ট্রাস্টেড, এবং এসএসএল কমার্স আবার আপনার কাছে একটা পার্সেন্টেজও নেয়। তো আমি যেটা সেদিন দেখলাম সেটাতে আমার মনে হয় কোনো পার্সেন্টেজ কিছু নাই, জাস্ট আপনি 1 বছরের জন্য নেবেন, বাস টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়বে, শেষ। আর এসএসএল কমার্সে তো টাকাটা আগে এসএসএল কমার্সের কাছে দেয়, তারপরে ওখান থেকে ভেরিফাইড হয়ে পার্সেন্টেজ কাটাকাটি করে তারপরে আপনাকে দেয়, এটা আর কি। আচ্ছা ভাইয়া, একটু স্ক্রিন শেয়ার দিতাম। এই যে ভাই এখন বের হয়েছে। আচ্ছা, আচ্ছা, এইখানে ওই যে রবিউল ভাই কই গেল, রবিউল জি ভাই, জি এই আছে। যে এইটার কথা বলতেছিলাম। এই যে মডেল ভিউ। মডেল ভিউ আর হচ্ছে কম্পেয়ার প্রোডাক্ট, ঠিক আছে, এখানে দুইটা ফাংশনালিটি অ্যাড করছে, আলাদা ফাংশনালিটি, ঠিক আছে। জি। কম্প্যারিজন আর একটা হচ্ছে মডেল ভিউ। তো মডেল কম্প্যারিজনটা ভিউ। হচ্ছে হ্যাঁ, এগুলা হচ্ছে আপনি প্রো প্লাগইন কিনতে হবে, এগুলা প্রো প্লাগইন কিনতে হবে, কারণ প্রো প্লাগইন যদি না কেনেন তাহলে এই যে অ্যাড কম্পেয়ারের যে বিষয়গুলো এগুলো আর কি ভালো রেজাল্ট দিবে না আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই জিনিসটাই খুঁজতেছিলাম, এই দুইটা জিনিস। আচ্ছা, ঠিক আছে। এই যে আরেকটা দিছে শর্ট বাই পপুলারিটি, এই পাশেই শর্ট বাই পপুলারিটি, এই যে পপুলার। এটা তো হচ্ছে ফিল্টার আর কি, এটা সমস্যা নেই ভাই, আচ্ছা আচ্ছা। এটা পাওয়া যায়। এটা ই কমার্সের ওই যে কমার্স যখন দিবেন তখন এই টাইপের ফাংশনালিটি করা যায়। এই দুইটাতে সমস্যা আর কি, এই দুইটা। এগুলোর জন্য প্রিমিয়াম থিম লাগবে আর কি। হ্যাঁ, প্রিমিয়াম থিম লাগে, এবং ভাইয়া ক্লায়েন্ট উপরে, আপনাকে ই কমার্সের সময় প্রিমিয়াম থিম দিয়ে দেয়। হ্যাঁ বলেন। ভাইয়া উপরে মনে হয় দুইটা সেকশন নিয়েছে না? ওই যে লোগো, আর ডানে লেফট রাইটে ছোট ছোট করে ইয়ে আইকন আর এই ইয়েগুলো দিয়েছে, আর নিচে আর একটা সেকশন নিয়ে ওই হোভার গুলো দিয়েছে, ইয়েগুলা মেনু বার, হ্যাঁ 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 হ্যাঁ, তাই এই যে না? হ্যাঁ। এই মেনু আর আপনাদের দেখাই নাই, এই মেনু লোগোটা হচ্ছে বড়, মেগা মেনু। লোগোটা বড় করে দিয়েছে, এই তো। লোগোটা বড় দুইটা করে দিচ্ছে, সেকশন, হ্যাঁ এই দুটো তো ধরতে সেকশন। পারছেন, এইটাই না। এই ধরতে পারলেই ধীরে ধীরে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখানে আলটিমেটলি 3টা সেকশন নিছে, ওই যে দোয়া একটু করবেন আগে ভাইয়া, থেকে বললো না লেফটে কিভাবে আনবো। আমরাও যেন 1,500 চার্জ নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন পারবেন। তো এটাকে কিভাবে আনে, এই যে দেওয়ার পরে ওই ফুল উইথ করে লেফট করে দিছি, এটাকে রাইট অ্যালাইন করে দিছি, আর এটাকে মিডিলে রেখে সেন্টার অ্যালাইন করছি। সব 3 জায়গায় 3টা স্প্লিট হয়ে গেছে। দেন তারপরে হচ্ছে আমি মেনুটা রেখেছিলাম এখানে আর কি, মেনু রাখছি কিন্তু, ঠিক আছে, বাট এটা মেগা মেনু। এই মেনু আবার একটু অন্য জিনিস, যেটা আমরা পরে দেখবো। তো তারপরে বাকি কাজ এটা আর কি। আচ্ছা ভাই, সাব মেনুটা কিভাবে তৈরি করে? সাব মেনুটা ওই যে আমরা মেনুর ভিতরে গেছিলাম না, দেখবেন অ্যাক্সেসরিজ, ধরেন অ্যাবাউট মি এরকম যদি থাকে, আপনি কি করবেন, অ্যাক্সেসরিজ এর ভিতর ধরেন অ্যাবাউট মি কে রাখতে যাচ্ছেন, অ্যাবাউট মিটাকে টানে একটু ডানে নেবেন, হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিলেই হয়ে যাবে।
আচ্ছা, রিক্যাপ ক্লাসের আমরা কি আপনারা কি আসলে ফাইবারে অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুত? আপনাদের কি মনে হয়? ভাই যে 4টা সার্ভিস আমাদেরকে শিখাইছেন এগুলো তো আমরা পারবো ইনশাল্লাহ। তো আমার মনে হয় সবারই কম বেশি পারার কথা। তো দেখেন সবার মতামতটা দেখেন এই আর কি। ভাই আমি একটু বলি। হ্যাঁ বলেন অবশ্যই। ভাই আমাদের মনে হয় কি মানে অ্যাকাউন্ট খোলার আগে আমরা হচ্ছে ওই যে যেহেতু গ্রুপ বেস করছেন, তো গ্রুপ বেস হচ্ছে আমাদের কয়েকটা প্রজেক্ট দিতে পারেন, যে কিছু কিছু প্রজেক্ট দিলে দেখেন হচ্ছে আমরা ওয়েবসাইটটা কতটুকু বিল্ড করতে পারি এবং হচ্ছে কোনটা কিভাবে সাজাইতে পারি। 5-7টা প্রজেক্ট করার পরে তারপরে মনে হয় খুললে খুব একটা ভালো হয়, কারণ তখন ওয়েবসাইট গুলো দেখলে হয়তো একটা আইডিয়া হবে যে আমরা আসলে কতটুকু পারতেছি। এখনো তো আমরা ধরেন যে ফুল ওয়েবসাইট ক্রিয়েট করিনি এখনো। হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা তো একটু ধীরে ধীরে কাজ করতেছেন। এইভাবে যদি করি তাহলে তো আবার মনে করেন যে ফাইবার খুলতে আরো 3 মাস লাগবে, মানে আরো অন্তত 2 মাস লাগবে যদি আপনি যেটা বলতেছিলেন। হ্যাঁ এভাবে যদি করি তাহলে 2 মাস পরে আমরা আর হলে কি আরেকটা খুলতে করতে পারি, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাকাউন্ট খুলে রাখি, খুলে দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট গুলো করি, আর হচ্ছে একটা একটা করে হচ্ছে পোর্টফোলিও শেয়ার করতে পারি মানে ওই ফাইবারে। হ্যাঁ এইটা করতে পারেন, কিন্তু ভাইয়া ফাইবার আমার খুলে কাছে রাখবো না মনে হয় আমরা। আমরা যে সার্ভিস গুলা শিখেছি এই সার্ভিস গুলা দিয়ে আমরা যদি গিগ করি আর কি আপাতত মানে পর্যায়ক্রমে বাড়ালাম। হ্যাঁ এইটা ঠিক আছে। ওই যে ভাই যেটা বললো সেম জিনিস। পাবলিশটা পরে হবে তাই না? হ্যাঁ এগুলো না মানে জমা পাবলিশটা করে পরে না, না আপু পাবলিশটা পরে না। আমরা অ্যাকাউন্টও ক্রিয়েট করব, আমরা এর পাশে নতুন শিখবো, যখনই যেটা ভালো লাগতেছে সেটা আমরা ওখানে গিয়ে অ্যাড করব, ঠিক আছে? এইরকম এটাই বলতেছে, পাবলিশ না মানে এরকম না যে আমি গিগ ক্রিয়েট করে জাস্ট শুধু রেখে দিলাম, আমার যখন এপাশে হয়ে যাবে তখন করব, এরকম না। আমরা ভাইয়া আমার এপাশেও স্ক্রিনে একটু শিখতে শেয়ার থাকবো। দিলাম। হ্যাঁ দেন। আচ্ছা আমার মনে হয় এখন ক্লাসের আর কি আউট অফ টপিকে চলে আসছি, আপনারা চলে যেতে পারেন।